আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? হয়তো অনেকে আজকে আমাকে প্রথমবারের মতো দেখতেছো নতুন, আর যারা হচ্ছে এর আগে বেবি কোর্সে ছিল তাদের সাথে প্রায় একটা বছর পার করছি। তো সবাই কেমন আছো? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? আর হচ্ছে ক্লাসের সাউন্ড তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমার কথা তোমরা শুনতে পারছো কিনা একটু জানাও। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা তোমাদের প্রিয় ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাইকে একটু ডাক দিয়ে দিও। আমি একটু সবাইকে ডাক দিব, সবাইকে আমি একটা এভরিওয়ান মেনশন দিব। তো এখানে দেখলাম একজন আবার হচ্ছে আমাকেই মেনশন দিয়ে দিছে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের সামনে আছে নাট্যকার সাকিব, ঠিক আছে। আর আজকে যে নাটক আমরা দেখেছি, এই নাটক তোমরা কেউ কখনো না দেখো জীবনে, এটা উইশ আমাদের। এখন হচ্ছে যেটা হচ্ছে মূল কথা, সবাই আস্তে আস্তে একটু কথা বলি আর কি। সেটা হচ্ছে জানি না তোমাদের কি অবস্থা। আই এম ফিলিং সো নার্ভাস। হ্যাঁ, নার্ভাস ফিল করতেছি তোমাদের সামনে। কথা হচ্ছে পড়াবো, চেষ্টা করব তোমাদেরকে এই অধ্যায়টা এমনভাবে গুছিয়ে দেওয়ার জন্য যাতে হচ্ছে এটা তোমাদের আলাদা করে আর না পড়া লাগে, সেই প্রস্তুতি যাতে আমার এই ক্লাসটা দেখলেই চ্যাপ্টার 1-এর উপরে তোমাদের সার্বিক প্রস্তুতি হয়ে যায়। তো আজকের ক্লাসটা কিভাবে সাজাইছি সেটা একটু তোমাদেরকে বলতে থাকি, এর ভিতরে বাকি সবাই আসুক আর কি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি। আজকের ক্লাসে হচ্ছে ফার্স্টে আমরা বইয়ের কিছু ইম্পর্টেন্ট লাইনকে মার্ক করছি। হ্যাঁ, তো এরকম 80টা লাইন আছে বইয়ের, যেটা আমি মার্ক করছি, এবং সেটা আমি তোমাদেরকে বই পড়ানোর সাথে সাথে দেখাবো 80টা লাইন। যে 80টা লাইনের থেকেই মূলত এই চ্যাপ্টারের এমসিকিউগুলো হয়। তারপরে আমি তোমাদেরকে হচ্ছে 2024 সালের বোর্ড কোশ্চেন, 2024 সালে এই প্রথম অধ্যায় থেকে সব বোর্ডে টোটাল 26টা এমসিকিউ আসছে। তো এই 26টা এমসিকিউ আমি তোমাদেরকে সলভ করাবো। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের আরও ইম্পর্টেন্ট 30টা এমসিকিউ সলভ করাবো। মোট 56টা এমসিকিউ এখানে, এবং 80টা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, ইম্পর্টেন্ট লাইন আমি তোমাদের সামনে আজকে এখানে পড়াবো। আশা করতেছি এরপরে এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমার কি খুবই অন্ধকার লাগতেছে স্লাইডের জন্য, তাই না? ওকে, তাহলে আসো। না, এগুলো ভুয়া কথা সাকিব, তুমি এগুলো অপপ্রচার চালাইতে পারো না। হ্যাঁ, মন চাইলেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি সাকিব এটা ভুল বলছে। ডক্টর বলছে এইচআইভি পজিটিভ, এইডসের কথা কিন্তু কিছু বলে নাই, তাই না? কথা কিন্তু সঠিক। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে শুরু করি আস্তে আস্তে পড়ালেখা। এখন দেখো, ফার্স্টে আমি তোমাদের জন্য এখানে একটা চার্ট রাখছি, চার্টটা একটু খেয়াল করো। ফার্স্টে দেখো, এই চার্টটা আসলে আমার ওরকমভাবে তোমাদেরকে বলার কিছু নাই, কিন্তু স্লাইডটা পাইলে তোমরা উপকারী হবা। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের যত টপিক আছে একদম ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, একটু খেয়াল করো, এই চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট যদি টপিকগুলো একটু দেখো, সবার ফার্স্টে যে টপিকটা আছে, হ্যাঁ, 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে 21 শতকে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এখন সিচুয়েশনটা কি, সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা। হ্যাঁ, যে 21 শতকের সম্পদ কি, এখন 21 শতকে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কোনটাকে গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে, এখন কোনটাকে ভিত্তি করে আগাচ্ছে এই আইসিটি জগৎটা, সেই জিনিসগুলো। তো ওই টপিক থেকে দেখো, এই যে 24-এ 3টা বোর্ডে কোশ্চেন আসছে, 24-এ 3টা বোর্ডে কোশ্চেন আসছে এখান থেকে, এবং 23-এ দেখো, 23-এও 3টা বোর্ডে কোশ্চেন আসছে। তার মানে দেখো, এই টপিকটা থেকে ধরে রাখতে পারো একটা কোশ্চেন তোমরা পাবা এমসিকিউতে। এবার দেখো সেকেন্ড, যে এটা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, মানে এই আধুনিক যে যুগটা চলতেছে, যে ডিজিটাল যে যুগটা আমরা বলতেছি, এই ডিজিটাল যুগে যাদের অবদান অনেক বেশি, তো এই যে যে সকল আবিষ্কারক আছে, জনক আছে, তাদের যে পার্টটা আছে, এই পার্টটা থেকে হিউজ কোশ্চেন হয়, দেখেই বুঝতে পারতেছে, ঠিক আছে। সিলেট 24-এ দেখো, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, এটা কি, চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল, বাদ নাই কোথাও ভাই। তার মানে দেখো, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। এই জিনিসটা মোটেই বাদ দেওয়া যাবে না 23-এ। তাহলে দেখো, এইটার পাশে তোমরা যতগুলা স্টার দিবা না কেন, সেটা কি কম পড়ে যাবে, তাই না? যতগুলা স্টারই তোমরা দিবা না কেন, জিনিসটা কম পড়ে যাবে একদম। এখন খেয়াল করো, তাহলে কি বলতেছে, ই লার্নিং, এরপরে দেখো ই লার্নিংও বাংলাদেশ,
ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট তবে ইম্পর্টেন্ট। তো যাই হোক, এইখানে আমরা অ্যাকচুয়ালি সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। এইখানে জাস্ট টপিকগুলোর একটা বিশ্লেষণ দেওয়া আছে, এটা দেখলে তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবা যে এই চ্যাপ্টারের কোন টপিকটাতে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে আর কোন টপিকটাতে তুমি কম গুরুত্ব দিলেও চলবে আর কি, ঠিক আছে। আমরা ডিরেক্ট লিসনে চলে যাব আজকে। হ্যাঁ, এখন আমরা ডিরেক্ট লিসনে চলে যাব। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে এই বইটাকে ওপেন করে রেখেছি। হ্যাঁ, এখানে বইটা ওপেন করে রাখছি, কিছু কিছু জায়গায় আমরা বইকেও মার্ক করব, ঠিক আছে। কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা পড়বো এখানে আমরা বইও মার্ক করবো, তো তোমাদের সামনে তোমরা অনুগ্রহ করে বইটাকে সামনে রেখো, ঠিক আছে। তাহলে কিছু কিছু ইনফরমেশন শিওর হইতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আসো, তো দেখো এই যে যেটা দেখতে পাচ্ছ, এরকম টোটাল 20টা স্লাইড আছে, যে 20টা স্লাইডে টোটাল হচ্ছে 80টা টপিক তোমাদের সামনে আছে। তো সর্বপ্রথম যে কথাটা সেটা খেয়াল করো, 21 শতকের সম্পদ কি। দেখো এইখানে কিন্তু অনেক কথা হয়। 21 শতকের সম্পদ, কোথাও বলে মানুষ, কোথাও বলে জ্ঞান, কোথাও বলে হচ্ছে কম্পিউটার। তাহলে ভাই আমরা কোথায় যাব? খেয়াল করো, 21 শতকের সম্পদটা কি? 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকের সম্পদটা কোথায় আছে? জ্ঞান। দেখো তুমি যদি তোমাদের বইয়ে যদি যাও, একটু খেয়াল করো, এখানে একদম লিখে রাখতে পারবো পেজ ওয়ানের তুমি গেলেই পেজ 1-এর লাইন নাম্বার 2। দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে ইয়েটা, তুমি একটু আসো, এই যে দেখো, এই যে, হ্যাঁ, এখানে লাইন নাম্বার 2তে, এই যে আমার সাথে একটু মার্ক করো কিন্তু জিনিসগুলো, ঠিক আছে, আমার সাথে একটু মার্ক। এই যে দেখো, 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকের সম্পদ হচ্ছে কি? জ্ঞান। তাহলে দেখো তোমার কিন্তু কনফিউজড হওয়ার কিছু নাই, যা হবে সব ক্লিয়ার হয়ে যাবে আজকে, ঠিক এইভাবেই প্রত্যেকটা লাইন, ঠিক আছে। 21 শতকের সম্পদ হচ্ছে কি? জ্ঞান। এরপরে দেখো 21 শতকের পৃথিবীর ভিত্তিটা কি। দেখো এগুলো কিন্তু এক একটা এমসিকিউটা এইভাবে আসে যে 21 শতকের পৃথিবীর ভিত্তি কি। দেখো 21 শতকের পৃথিবীর ভিত্তিটা হচ্ছে কি? জ্ঞান ভিত্তিক অর্থনীতি। দেখো এইটা তুমি এইটা তুমি তোমার বইয়ের ওই পেজেই লাইন নাম্বার 7-এ, কোথায়? লাইন নাম্বার 7-এ তুমি এটার অ্যান্সার পেয়ে যাবে। আসো দেখো, লাইনটা কাউন্ট করো তুমি, এই যে 1, এই যে 4, 5, 6, 7 নাম্বার লাইন, এখানে আসো। দেখো 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। তাহলে দেখো 21 শতকের পৃথিবীটা এখন কিসের উপরে দাঁড়াচ্ছে? একটা জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপরে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি যে বইয়ে স্লাইডে সুইচ করতেছি, এখানে তোমাদের কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? ঠিক আছে, আসো দেন এখানে আসো, কি বলতে থাকা? আধুনিক পৃথিবীর সম্পদ। এই যে খেয়াল করো, দেখো 21 শতকের সম্পদ, কথাটা একটু খেয়াল রাখো, 21 শতকের সম্পদ, আর এখানে কি বলতেছে? আধুনিক পৃথিবীর সম্পদ। আধুনিক পৃথিবীর সম্পদ কি? আধুনিক পৃথিবীর সম্পদ হচ্ছে আবার তথ্য। আধুনিক পৃথিবীর সম্পদ কি? আবার তথ্য। এখানে একটু খেয়াল করো, এই কথাগুলো একটু খেয়াল করো। এই তথ্যর এখানে একটা কথা লেখো, তথ্যর ইংলিশ কি? তথ্যের ইংলিশ আবার কি? অনেকে আবার বলে দিও না, তথ্যের ইংলিশ হচ্ছে ডেটা। এখানে খেয়াল করো, তথ্যের ইংলিশটা কি? তথ্যের ইংলিশ হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে। সবাই তো এখন আমরা বলি না যে ডেটাই আসলে সব, ডেটাই সব কিছু, কিন্তু অ্যাকচুয়ালি ডেটাই সব কিছু না, বা ডেটার ইনফরমেশনের ভিতরে ডিফারেন্সটা আমি তোমাদেরকে একটু বলি। ডেটাকে বলা হয় হচ্ছে কাঁচামাল, মানে র ম্যাটেরিয়াল। যেমন ধরো হচ্ছে যে আম্মু খিচুড়ি রান্না করে না, এখন আম্মু যখন খিচুড়ি রান্না করে তখন আম্মুর কি আনা লাগে? আম্মু ধরো চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, লবণ, হলুদ, তাই না? এই জিনিসগুলো সব নিয়ে আসে আম্মু। তো এই যে প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদাভাবে কিন্তু এক একটা হচ্ছে কাঁচামাল। তো দেখো এই কাঁচামাল তোমাকে যদি খেতে দেওয়া হয় তুমি কিন্তু খাইতে পারবা না, কিন্তু এই কাঁচামালটাকে যখন প্রসেসিং করে আম্মু তোমার সামনে গরম খিচুড়িটা আচার দিয়ে দেয়, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কী হয়ে যায়? তখন ইনফরমেশন হয়ে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইনফরমেশন আর ডেটার থেকে মধ্যে পার্থক্য। তাহলে দেখো ইনফরমেশনটাকে আমরা কি বলতে পারি? ইনফরমেশনটাকে বলতে পারি আমরা কি? ডেটা এর সমষ্টি। ইনফরমেশনটাকে আমরা কি বলতে পারি? ডেটা এর সমষ্টিটা বলতে পারি। তাহলে যদি আসে ইনফরমেশন কি, তাহলে আমরা কি বলবো? ডেটা এর সমষ্টি, ঠিক আছে। বা ডেটা সাজানো গোছানো যে জায়গাটা, সেটাই হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, এবার দেখো, অবশ্যই সাকিব, অবশ্যই কমেন্ট দেখবো, হ্যাঁ, তুমি কমেন্টগুলো বইলো। ওকে, অন্ধকার লাগলে একটু ব্রাইটনেস বাড়ায় দাও, তাইলেই চলবে। ওকে, এরপরে দেখো কি বলতেছে, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কি প্রয়োজন। দেখো 21 শতকের কি বলছে? 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় অ্যাকচুয়ালি কি প্রয়োজন। দেখো এইটা তোমাদের হচ্ছে একটু পরের পেজে যাইতে হবে, পেজ 3-তে খেয়াল করো।
তুমি একটু আসো পেজ 3 এর লাইন নাম্বার 6-এ আসো। 3, 4, 5, 6 এই যে দেখো আসো। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞান ভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না কি না থাকলে, দেখো দক্ষতা অর্জন না করতে পারলে, কি না করতে পারলে, দক্ষতা অর্জন না করতে পারলে। তাহলে এখানে হচ্ছে কি, এই যে দেখো কিভাবে, এই যে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতা যদি কেউ যদি না জানতে পারে তাহলে সে কি করতে পারবে না, সে হচ্ছে এখানে টিকে থাকতে পারবে না। তাহলে দেখো এটাকে তোমরা কোথায় পাচ্ছ, এটা তোমরা পাচ্ছ হচ্ছে বইয়ের পেজ নাম্বার কোথায়, পেজ নাম্বার 3 এর লাইন নাম্বার 6-এ গেলে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এই দুইটা পেজ 1 না, এটা হচ্ছে পেজ 2-তে, সরি পেজ 2-তে। হ্যাঁ, দেন আসো নেক্সট। দেখো কি বলতেছে, নতুন বিশ্বের অলিখিত নিয়মটা কি, নতুন বিশ্বের অলিখিত নিয়মটা কি। দেখো নতুন বিশ্বের অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। হ্যাঁ, দেখো এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন একটা কথা, আর আরেকটা কথা আছে কি, আরেকটা কথা আছে হচ্ছে গ্লোবালাইজেশন, সরি আরেকটা কথা হচ্ছে কি গ্লোবালাইজেশন। ঠিক আছে, ইন্টারন্যাশনালাইজেশন আর গ্লোবালাইজেশন। দেখো এইটা পাইতে গেলে তোমাদেরকে কোথায় যেতে হবে, এটা পাইতে গেলে তোমাদেরকে আবার ঘুরে কোথায় যেতে হবে, পেজ 2-তে, পেজ 2 এর লাইন নাম্বার 9। একটু খেয়াল করো, একটু আগের পেজে যাই আমরা ফিরে, আগের পেজে দেখো লাইন নাম্বার 9-এ আসো। এই যে দেখো খেয়াল করো, 21 শতকে এসে আমরা দুটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং অন্যটি হচ্ছে কি ইন্টারন্যাশনালাইজেশন। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পিছনে কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, এবার খেয়াল করো, যে কোনো দেশের ভৌগোলিক সীমানা এই বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছড়িয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। যেমন ধরো এই যে বাংলাদেশের কালচার কিন্তু এখন তুমি বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই পাবা, ঠিক আছে। বা অন্য এক দেশের কালচার, এক দেশের সমাজের ওদের সংস্কৃতি, এগুলো এখন কিন্তু সারা পৃথিবীতে ছড়ায় যাচ্ছে। বাংলাদেশে এখন ওয়েস্টার্ন কালচার কিন্তু প্র্যাকটিস চলছে, কিন্তু এর আগে কিন্তু এটা হইতো না, তাই না। এর আগে ওই দেশে গেলে জানতে পারতাম, এখন আমরা দেশে বসেই জানতে পারি। এই জায়গাটাকে এখানে ফোকাস করছে। দেন কি বলছে খেয়াল করো, দেখো এইখানে আবার আরেকটা জিনিস আছে, বর্তমান বিশ্বের মূল সম্পদ হচ্ছে কি। তাহলে দেখো একটা হচ্ছে 21 শতকের সম্পদ, একটা হচ্ছে আধুনিক পৃথিবীর সম্পদ, আরটা হচ্ছে কি বর্তমান বিশ্বের মূল সম্পদ। তাহলে দেখো বর্তমান বিশ্বের মূল সম্পদ হচ্ছে কে, সাধারণ মানুষ। এই জিনিসটার জন্য তুমি কোথায় যাবা, তুমি যাবা হচ্ছে পেজ 2 এর লাইন নাম্বার 3-তে। আসো তুমি দেখো পেজ 2 এর লাইন নাম্বার 3-তে একটু আসো। এই যে দেখো এখন পৃথিবীর সম্পদ কি হচ্ছে, দেখো 21 শতকের সম্পদ জ্ঞান, আর এখন পৃথিবীর সম্পদ হচ্ছে কি সাধারণ মানুষ। একটু মার্ক করো এই জায়গাটা, একটু দেখো কিন্তু। হ্যাঁ, 21 শতকের সম্পদ জ্ঞান, আর এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। বুঝাইতে পারতেছি কথা? কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ আজিজুল, পিডিএফ তো দিবই, সব ক্লাসেরই হচ্ছে, সব ক্লাসে এটা দিব, ঠিক আছে, সব ক্লাসে এগুলা দিব, ঠিক আছে, সব ক্লাসে এগুলা দিয়ে দিব। ওকে, এরপরে আসো পরটা আসলে দেখো কি বলতেছে, গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত করে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো এই যে মাত্রই আমরা পড়ে আসলাম, এই যে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন, এই দুইটি বিষয় কি করে ত্বরান্বিত হওয়ার পেছনে কারণটি। তার মানে দেখো এইটাও পেজ 2 এর সেম লাইনেই পেয়ে যাবা, ঠিক আছে, ওই যে আগেরটার মতো, ঠিক আছে, আগেরটার মতো এটাও কোথায় পাওয়া যাবে, এটাও তাহলে কোথায় পেয়ে যাবে তুমি, পেজ 2 এর লাইন নাম্বার 9-এ গেলে পেয়ে যাচ্ছ। এবং এর খেয়াল করো, যন্ত্র আবিষ্কারের পর প্রকৃতির উপর নির্ভরশীলতা কমে গেছে। দেখো যন্ত্র আবিষ্কারের পর প্রকৃতির উপর নির্ভরশীলতা কি হয়েছে, কমেছে। তার মানে দেখো জিজ্ঞাসাটা তোমাকে কেমন হবে, এমসিকিউটা কি হবে, যে যন্ত্র আবিষ্কারের পর কিসের উপরে নির্ভরশীলতা কমেছে।
যন্ত্র আবিষ্কারের পর। এখন দেখো আমরা অনেকে ধুমায় অ্যান্সার করে দিতে পারি যে যন্ত্র আবিষ্কার করার পর ভাইয়া মানুষের উপরে নির্ভরশীলতা কমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল কথা। যন্ত্র আবিষ্কারের পরে প্রকৃতির উপরে নির্ভরশীলতা কমে গেছে, মানুষ তো লাগতেছেই, তাই না? যন্ত্রটা আবিষ্কার করতে, যন্ত্রকে কমান্ড দেওয়ার জন্য এই জিনিসটা কিন্তু ধুমসে লাগতেছে, ঠিক আছে? এটা তুমি কোথায় পাবা? দেখো এটা তুমি পাবা হচ্ছে পেজ 2 এর 3rd প্যারাতে। হ্যাঁ, এটা তুমি পাবা হচ্ছে পেজ 2 এর 3rd প্যারার 2 নম্বর লাইনতে। দেখো, মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে, এই যে মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। তাইলে দেখো মানুষের উপর কিন্তু নির্ভরশীলতা কমে নাই, নির্ভরশীলতা কমছে কিসের উপরে? প্রকৃতির উপরে। হ্যাঁ, নির্ভরশীলতা কমেছে কিসের উপরে? প্রকৃতির উপরে। না না, সব ক্লাস তো ইউটিউবে আপলোড করা হবে না। হ্যাঁ, সব ক্লাস ইউটিউবে আপলোড করা হবে না, ইউটিউবে আপলোড করা হবে হচ্ছে এই হাতে গোনা কয়েকটা আর কি, ঠিক আছে? আমাদের প্রথম সপ্তাহের যে ক্লাসগুলা, এই ক্লাসগুলো শুধুমাত্র ইউটিউবে আপলোড করা হবে, এছাড়া কোনো কিছুই না। অন্ধকার লাগতেছে নাকি এটা একটু? ঠিক আছে, তাহলে দেখো এই, আচ্ছা দেখো এই যে যন্ত্র আবিষ্কারের পর এটা কমে গেছে, তাহলে দেখো এইটার ইনফরমেশনটা একটু পাশে লিখে ফেলো। এইটা হচ্ছে পেজ 2 এর 3rd প্যারার লাইন নাম্বার 2তে। দেখো তাহলে এটা কোথায় পাচ্ছি আমরা? এটা পাচ্ছি হচ্ছে পেজ 2 এর 3rd প্যারাতে, 3rd প্যারার লাইন নাম্বার 2তে। ঠিক আছে, এখানে গেলেই তোমরা এটা পেয়ে যাচ্ছ। দেন আসো, ইস এখন কি বেশি জলসা হয়ে গেল? আমার ফেস কিন্তু ইয়া লাগতেছে। এর কত দেওয়া সাকিব এখন? আমার চেহারাটা বেশি জলসা যাচ্ছে। ওকে, এটা মেবি আগেরটাতেই গেলাম নাকি ধরে? আরে অলওয়েজ কালা কালা, ঠিক আছে, অলওয়েজ কালা কালা। ঠিক আছে, ওকে, এখন মেবি ঠিক আসবে। ইস সরি, হ্যাঁ একটু, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা দিয়ে ওইখানে গেলে এটাই ঠিক আছে। আমার কাছে মনে হয় একটু একটু ডার্ক হইলেও কি দেখতেও খুব বেশি অসুবিধা হচ্ছে? হ্যাঁ তানজিম, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্য স্লাইড। ঠিক আছে, ওকে, এবার আসো। চলে যাই ক্লাসে, ওকে আসো, এবার আসো। এটা দেখো, শিল্প বিপ্লবে সংগঠিত হয় কখন? শিল্প বিপ্লবটা সংগঠিত হয় হচ্ছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। শিল্প বিপ্লবটা সংগঠিত হয় এটা। দেখো এটা তোমরা কোথায় পাবা? এটার জন্য যাবা হচ্ছে পেজ 2তে, পেজ 2তে 3rd প্যারাতে, 3rd প্যারাতে লাইন নাম্বার 2তে। হ্যাঁ আসো দেখি পাই কিনা। দেখো এই যে দেখো, আসো এই যে দেখো, এই যে এইখানে আছে পরেরটা, এই যে অষ্টাদশ থেকে ঊনবিংশ, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, তার মানে মেশিনের উপরে ডিপেন্ড করে পৃথিবীর অর্থনীতিটাকে এখন যাচাই করতেছে। এখন দেখো একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা কি? দেখো একবিংশ শতাব্দীর কোন শতাব্দীর? ওটা কিন্তু 18-19-এর কথা। হ্যাঁ ওটা হচ্ছে, এটা হচ্ছে কত? অষ্টাদশ। অষ্টাদশ মানে কি? এটা হচ্ছে 18 দশক, আর এটা হচ্ছে ঊনবিংশ 19 দশক। হ্যাঁ, আর এটা হচ্ছে কত? একবিংশ মানে কি? 21 শতকের। 21 শতকের জন্য কি প্রয়োজন? 21 শতকের জন্য প্রয়োজন হচ্ছে কি? সৃজনশীলতা। 21 শতকের প্রয়োজনীয়তাটা কি? সৃজনশীলতা। এটাও তোমরা ওইখানে গেলেই পাবা। এখানে আসো, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। পেজ 2 এর 4 নম্বর প্যারা না, এই যে খেয়াল করো, এখানে আসো, এই যে দেখো, দেখো এই যে দেখো, যদি আমরা বেঁচে থাকা সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিকতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পারদর্শিকতা।
তাহলে কথা হচ্ছে কি এখানে কি প্রয়োজন, সৃজনশীলতাটা সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক আছে, তাহলে এটা আমরা কোথায় পাচ্ছি, এটা আমরা পেজ 2তেই পাচ্ছি। হ্যাঁ, কোথায় পাচ্ছি, পেজ 2তে। পেজ 2 এর কোথায় পাচ্ছি, 4th প্যারাতে লাইন, লাস্ট লাইনে পাচ্ছি এটা আমরা। হ্যাঁ, লাস্ট লাইনে এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর দেখো আধুনিক কম্পিউটারের জনককে, আধুনিক কম্পিউটারের জনককে চার্লস বেবেজ। এটার জন্য কি তোমাদেরকে কি রেফারেন্স দেওয়া লাগবে? হ্যাঁ, এটার জন্য কি তোমাদেরকে রেফারেন্স দেওয়া লাগবে বলো? হ্যাঁ, নিতে চাইলেও নিতে পারো। ঠিক আছে, এটার রেফারেন্স হচ্ছে কি, এটা হচ্ছে পেজ 3তে। এটা কোথায় পাবা, পেজ 3তে। পেজ 3 এর 3rd প্যারাতে পাবা এটা। হ্যাঁ, পেজ 3 এর কোন প্যারাতে, 3rd প্যারাতে এটা পাবা। পেজ 3 এর 3rd প্যারাতে এটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, এরপরে খেয়াল করো, দেখো চার্লস বেবেজ কি ছিলেন? চার্লস বেবেজ একজন গণিতবিদ ছিলেন। উনি গণিতবিদের সাথে উনি ছিল, গণিতবিদের সাথে উনি একজন ইঞ্জিনিয়ারও ছিল। হ্যাঁ, এবং ইঞ্জিনিয়ারকে বাংলায় কি বলা হয়, প্রকৌশলী। উনি একজন প্রকৌশলীও ছিলেন। ঠিক আছে, উনি একজন কি ছিল, প্রকৌশলীও ছিলেন। ঠিক আছে, এটা সোর্স কি ভাইয়া, সোর্স চালাই দেন, তাই তো নাকি? সোর্সটা হচ্ছে কি, সোর্সটা চালাই দেন, সোর্সটা চালাই দেন। রাগিব দিব, হ্যাঁ রাগিব দিব, সমস্যা নাই, রাগিব ওইটা দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ওকে, এবার আসো নেক্সট পেজে যাই। ওকে, আসো, কি বলতেছে, প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে। দেখো প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভলেস। হ্যাঁ, অ্যাডা লাভলেস, উনি ছিল একজন মহিলা ব্যক্তি। হ্যাঁ, এবার দেখো উনি কে ছিলেন জানো? এই অ্যাডা লাভলেস কে ছিলেন? অ্যাডা লাভলেস ছিলেন হচ্ছে কবি লর্ড বায়রনের কন্যা। অ্যাডা লাভলেস কে ছিলেন? কবি লর্ড বায়রনের কন্যা। লর্ড বায়রনের কন্যা ছিলেন অ্যাডা লাভলেস। বুঝছো, লাভলেস ভালোবাসাহীন মানুষ। হ্যাঁ, তখনই প্রোগ্রামিংটা আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, ভালোবাসা দূরে সরালেই এইসব চিন্তা ভাবনা মাথায় আসে। ঠিক আছে, আর ভালোবাসা যদি থাকে মাথায় তাহলে কিন্তু এইগুলো আর আসবে না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সোর্স চালাই দাও, সমস্যা নাই, সোর্স চালাই দাও, এইগুলো নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, কবি লর্ড বায়রনের কন্যা। এবং দেখো উনি এই যে প্রোগ্রামিং ধারণাটা বের করেন, এই যে প্রোগ্রামিং ধারণাটা করেন, এটা করেন কত সালে? এটা উনি করেন হচ্ছে 1833 সালে। কত সালে? 1833 সালে উনি হচ্ছে সর্বপ্রথম প্রোগ্রামিং ধারণাটা দেন। ঠিক আছে, এবার তার একটা কথা আছে। হ্যাঁ, তার একটা কথা আছে। তার কথাটা হচ্ছে কি, দেখো তার কথাটা হচ্ছে কি, আমি তো একটু দেখি। দেখো এই কাজ উনি করলেন কবে? এই কাজ উনি করলেন কবে? এই কাজ উনি করছেন হচ্ছে 1843 সালে। 1843 সালে, একটু কথাটা একটু খেয়াল করো। 1843 সালে ব্যাবেজ, তাই তো? 1843 সালে চার্লস ব্যাবেজ। দেখো 1843 সালে চার্লস ব্যাবেজ, 1843 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে, তুরিন বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনাটা একটু মাথায় রাখো, এখান থেকেও এমসিকিউ আসে। ঠিক আছে, 1843 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার তৈরি মেশিনটা, চার্লস ব্যাবেজ কি, সে যে গণনা যন্ত্রটা আবিষ্কার করছে, কম্পিউটারটা, এই জিনিসটা নিয়ে যখন বক্তব্য দেন তখন ওইখানে তার সাথে হচ্ছে এই যে অ্যাডা লাভলেসের দেখা হয়। এবং অ্যাডা লাভলেস তখন তার সাথে পরামর্শ করে যে মেশিনটা সে তৈরি করছে, এই মেশিনটাকে যদি প্রোগ্রামটাকে সেট আপ করে দেওয়া হয় তাহলে এই মেশিন দিয়ে অটোমেটিক্যালি আরও অনেক কাজ করা যায়। ঠিক আছে, এবং এই জিনিসগুলা, এই যে অ্যাডা লাভলেসের যত ঘটনা, এইগুলো তোমরা কোথায় পেয়ে যাবা? এইগুলা তোমরা সব পেয়ে যাওয়া হচ্ছে পেজ 3 এর লাস্ট প্যারাতে। এইগুলো সব পেয়ে যাবা কোথায়? এইগুলো সব পেয়ে যাওয়া হচ্ছে পেজ 3 এর লাস্ট প্যারাতে। আসো একটু বয়ে যায় দেখো, একটু বয়ে যায় দেখো, পেজ 3 এর লাস্ট প্যারাতে। এই যে আসো, এখানে আসো, এই যে ঘটনা, হ্যাঁ এইখানে এই ঘটনাগুলো একটু আমার সাথে একটু মার্ক করো। ঠিক আছে, এই যে দেখো চার্লস ব্যাবেজ যখন পড়লাম, চার্লস ব্যাবেজ কি করছে দেখো, চার্লস ব্যাবেজকে কি বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে চার্লস ব্যাবেজকে। এই যে দেখো 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করেছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন,
নামে একটি গণনা যন্ত্রের আবিষ্কার করেন, পরিকল্পনা করেন। ঠিক আছে, তার মানে দেখো যে গণনা করতে পারে তাকে আমরা কি বলতেছি, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। কম্পিউটারের একটা সময় এখানে নাম ছিল। এই যে দেখো অ্যাডা লাভলেস, হ্যাঁ চেহারাটা কিন্তু হেভি সুন্দর। ঠিক আছে, আই লাভ হার। ঠিক আছে, হ্যাজ এ হিউজ ক্রাশ অন হার। এবার খেয়াল করো কি বলছে দেখো, এই যে অ্যাডা লাভলেস মায়ের কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। ঠিক আছে, আর ওনার বাবা ছিলেন এই যে কবি লর্ড বায়রন। লর্ড বায়রনের কন্যা ছিলেন হচ্ছে অ্যাডা লাভলেস। ঠিক আছে, এই যে দেখো 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন। এই কারণে অ্যাডা লাভলেস প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাজ করেন। ঠিক আছে, এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে এই যে একটা ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা কিন্তু ভুল। এই ইনফরমেশনটা একটা ভুল ইনফরমেশন। ঠিক আছে, ভুল ইনফরমেশন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হবে কত সালে, 1842 সালে। ঠিক আছে, বিশ্বাস না হয় তুমি গুগলে সার্চ করতে পারো। ঠিক আছে, তাদের পুরো লাইফ স্টোরি থেকে এটা পাওয়া যায় যে 1842 সালে হচ্ছে তারা এটা করে আর কি। হ্যাঁ, ঠিক আছে, কথা ঠিক আছে। এই যে যারা 1840 বলতেছে সবাই একটু খেয়াল করো। ঠিক আছে, তারা সবাই এই জায়গাটা একটু খেয়াল করো। ঠিক আছে, এই গল্পটা তোমরা একটু করতে পারো। ঠিক আছে, পড়লেই পেয়ে যাবা। ঠিক আছে, একটু পড়লেই পেয়ে যাবা। ঠিক আছে, এই যে বইটা না, তোমরা আরও আপডেটেড বই দেখো, তোমাদের বইয়েই কোনো না কোনো জায়গায় চেঞ্জ আছে। এই যে দেখো আমার কাছে এই যে বইটা, একটু খেয়াল করো, আমার কাছে যে এই যে বইটা, আমি তোমাদেরকে যদি এই বইটা একটু দেখাই, এটার ফোকাসটা তো একটু চেঞ্জ করাইতে হবে। ঠিক আছে, আমার কাছে যে বইটা আমি তোমাদেরকে একটু দেখাই, কাহা গে ইয়াডা লাভলেস ইধার। ঠিক আছে, আমি তো একটু ফোকাসটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটু দেখাই আর কি। হ্যাঁ, তোমরা জানি না এই বইটা কতটুকু দেখতে পাচ্ছ, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো এই বইটাতে, এইখানে এই যে লাইনটাতে, হ্যাঁ 1842 সালে, কত সালে, 1842 সালে এইখানে হচ্ছে লেখা এটা। ঠিক আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইরর ছিল, তো এই ইররটা নিয়ে প্যারা নিও না তোমরা। ঠিক আছে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, কত সালে, 1842 সালে। ঠিক আছে, এটা একটু সার্চ করো। ঠিক আছে, ডান। এবার আসো, ওকে, এই সাবানার কথা মনে করো না। ঠিক আছে, সরি 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 43 না, 1842 সালে, সরি 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 1842 সালে। হ্যাঁ, 1842 সালে। ঠিক আছে, এটা নিয়ে প্যারা খায়ও না। ওকে, আসো পরটাতে যাই। সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা কে দেন? তড়িৎ চৌম্বকীয়, দেখো কোনটা, তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা কে দেন? তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন হচ্ছে কে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আসো ম্যাক্সওয়েলের লাইফ স্টোরিটা একটু পড়ে আসি। এই যে আসো ম্যাক্সওয়েলের, এই যে দেখো সংক্ষিপ্ত কথা, বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি করেন, তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে। তাহলে দেখো এখানে যদি আরেকটা কোশ্চেনও আসে যে বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করেন, এটা কার আইডিয়া থেকে, তাহলে সেটাও কিন্তু কি হবে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ঠিক আছে, এরপরে আসো নেক্সট, বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি পান কে, গুগলিয়েলমো মার্কনি। দেখো এই বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি পান হচ্ছে গুগলিয়েলমো মার্কনি, কিন্তু এটা বানাইছিল কিন্তু অন্য ব্যক্তি, এইটা বানিয়েছিলেন কিন্তু অন্য ব্যক্তি। খেয়াল করো, এইটা সর্বপ্রথম এই বেতার যন্ত্রের ধারণা কে দেন জানো? সর্বপ্রথম বেতার যন্ত্রের ধারণা দেন হচ্ছে জগদীশ চন্দ্র বসু। সর্বপ্রথম এটা ধারণা দেন হচ্ছে কে, জগদীশ চন্দ্র বসু। কিন্তু ওই যে আবিষ্কারক হইতে পারে নাই, কারণ আবিষ্কার প্রকাশটা তার ছিল না। খেয়াল করো, দেখো এখানে আসলে এই যে বলে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। খেয়াল করো এই যে একটা জিনিস একটু খেয়াল করো, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। এই যে কথাটা না বাঙালি, এখানেই মার খেয়ে গেছে। ঠিক আছে বেচারা, উনি কত সালে, 1895 সালে জগদীশ চন্দ্র বসু, এই জিনিসটা একটু মাথায় রেখো, অতি ক্ষুদ্র তরঙ্গ, দেখো এটা কিন্তু সামনে পাবা। হ্যাঁ, অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে, সামনে অনেকগুলো এমসিকিউ এবং এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, স্টার দিয়ে রাখতে পারো।
অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম হন। কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। তাহলে সার্বজনীন স্বীকৃতি কে পান? বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত করে সর্বপ্রথম, এটার কথা পান কি ইতালির, কোথায়? ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। ইতালির বিজ্ঞানীকে গুগলিয়েলমো মার্কনি এটা পান আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরে আসো নেক্সট। তাহলে দেখো গুগলিয়েলমো মার্কনি, এই জিনিসগুলা কিন্তু এই যে দেখো এইগুলা কিন্তু পরপরই আছে, দেখে আমি আর এইগুলার পেজ নাম্বারটা দিচ্ছি না আর কি। ঠিক আছে, এই জন্য পেজ নাম্বারটা দিচ্ছি না। এবার দেখো ভাইয়া নেক্সট আসো পরেরটাতে কি বলতেছে, মাইক্রোসফট। মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার কি? উইন্ডোজ। মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার কোনটা? উইন্ডোজ। হ্যাঁ, এবং দেখো উইন্ডোজটা কি? উইন্ডোজটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজটা কি? একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজটা একটা কি জিনিস ভাইয়া? উইন্ডোজটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো খেয়াল করো অপারেটিং সিস্টেমটা আসলে কি? অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে কোনো জিনিস চালাইতে গেলে একটা মূল তো কিছু একটা থাকা লাগে, তাই না? তো দেখো যখন আমরা কোনো ডিভাইস চালাই, সেটা ফোন হোক, দেখো ফোনে যেরকম হচ্ছে আমরা দুইটা অপারেটিং সিস্টেম নিয়ে আসি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে অ্যাপেল, তাই না? আইফোনের একটা, ঠিক আছে, অ্যাপেলের কোম্পানির জন্য যেটা বানায় ওরা হচ্ছে, ওটা হচ্ছে অ্যাপেলের আইফোন, আরটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম। তো এরকম হচ্ছে কম্পিউটারের জন্য আছে, কম্পিউটারের জন্য লিনাক্স আছে, উইন্ডোজ আছে। উইন্ডোজটা সবচেয়ে বহুল ব্যবহৃত। হ্যাঁ, এখনো পর্যন্ত মার্কেটে সব থেকে বেশি হচ্ছে উইন্ডোজ। ঠিক আছে, হ্যাঁ, যদি অবশ্যই এদের সালগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অবশ্যই সালগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আসো পরেরটাতে যাই। এবার আসো দেখো ইমেইল সিস্টেম প্রথম চালু করেন কে? দেখো ইমেইল সিস্টেম সর্বপ্রথম চালু করেন হচ্ছে কি রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ঠিক আছে, এবং এটা কত সালে উনি করেন? এটা কত সালে করেন? এটা করেন হচ্ছে উনি 1971 সালে। কত সালে করে? 1971 সালে করে। কত সালে করে? 1971 সালে উনি এটা করেন। ঠিক আছে, 1971 সালে। তুমি এটাকে কোথায় পাবা? এটা পাবা হচ্ছে পেজ 4 এর লাস্টে। পেজ 4 এর লাস্ট প্যারাতে তুমি এটা পাবা। এরপর আসো দেখো এরপরে দেখো এর একটা সহজ কথা, ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত হচ্ছে ই লার্নিং। হ্যাঁ, তোমাদেরকে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা একটু দেখো, সেটা হচ্ছে ইলেকট্রনিক। ইলেকট্রনিক, ইলেকট্রনিক একটা কথা, আর আরেকটা শব্দ হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক একটা কথা, আর আরেকটা শব্দ হচ্ছে কি? আরেকটা শব্দ হচ্ছে ইলেকট্রনিক্স। হ্যাঁ, এই দুইটা জিনিস কিন্তু তোমরা একটু মাথায় রাখো ভাইয়া। হ্যাঁ, এই দুইটা জিনিস দেখো, ইলেকট্রনিক এইটা হচ্ছে কারেক্ট, আর ইলেকট্রনিক্স এটা কিন্তু ভুল। এই দেখো ইলেকট্রনিক্স শব্দ কিন্তু ঠিক আছে, শব্দ ঠিক আছে, কিন্তু যখনই আমরা আসবো ই ফর ইলেকট্রনিক, ই ফর নট ইলেকট্রনিক্স, ইমেইল ইলেকট্রনিক মেইল, ই পাব ইলেকট্রনিক পাব, ই বুক ইলেকট্রনিক বুক, এটা মাথায় রাখতে হবে। ইলেকট্রনিক্স কখনো হবে না। ঠিক আছে, অলওয়েজ এটা কি হবে? ইলেকট্রনিক হবে। ঠিক আছে, অলওয়েজ কি হবে? ইলেকট্রনিক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার একটা কথা আসো, ওই যে বইয়ের যে বিষয়টা আসলো, এইখানে যে বিষয়টা আসলো যে এখন তোমরা যদি পরীক্ষায় আসে তাইলে এটা কি দিবা? হ্যাঁ, এই জিনিসটা, হ্যাঁ, এই যে চার্লস ব্যাবেজ, এটা অনেকেই কোশ্চেন করতেছে দেখতে পাচ্ছি। এইটা যদি আসে তাহলে তোমরা কি করবা? এইটা আসলে তোমরা অবশ্যই অবশ্যই অ্যান্সার করবা 1840। বই যা করেছে ঠিক করেছে। বুঝাইতে পারছি? বই যা করেছে কি করেছে? ঠিক করেছে। তোমরা কোথায় যাবা? তোমরা বইয়ের ঠিকটাতেই যাবা। ঠিক আছে, তোমরা বইয়ের ঠিকটাতেই যাবা। ওকে, এরপর আসো যেটা পড়তেছিলাম, ই লার্নিং গেল। এবার দেখো এইচটিটিপি। এইচটিটিপি এর ফুল মিনিং কি? এইচটিটিপি এর ফুল মিনিং কি? হাইপার, এইচ ফর হাইপার, টি ফর টেক্সট, পরে আবার টি ফর ট্রান্সফার, পি ফর প্রোটোকল। এই হচ্ছে এইচটিটিপি এর
ফুল মিনিং, হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা ব্যবহার করা হয় কোথায়? ব্যবস্থাপনায়। এটা কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় হচ্ছে ব্যবস্থাপনায়, ঠিক আছে। ওকে, এবার খেয়াল করো আরপানেট। এবার এরপরটা খেয়াল করো আরপানেট। দেখো কি আরপানেট, আরপানেট বিকাশের ফলে তৈরি হয় কি ইন্টারনেট। এবার দেখো আরপানেট জিনিসটা কি, আরপানেট জিনিসটা কোথ থেকে আসছে? আরপানেট জিনিসটা কি? আরপানেট হচ্ছে নিজে হচ্ছে একটা নেটওয়ার্ক। আরপানেট হচ্ছে কি একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বিকাশের ফলে তৈরি হয় কি ইন্টারনেট। দেখো একটু আসলেই তোমরা এখানে আসলেই দেখতে পারবা, ঠিক আছে। আরপানেটের ফলে হচ্ছে ইন্টারনেটের ফলে এটা আবিষ্কৃত হয়। এটা ই লার্নিং এর পার্টেই তো ছিল, তাই না? হোয়াটএভার, এটা তোমরা এই লাইনটা দেখলেই পারবা আর কি। হ্যাঁ, এই লাইনটা আমি খুঁজতেছি না এখন, এই লাইনটা এখানে আসলেই তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে। আসলেই এটা পেয়ে যাবা ই লার্নিং এর জন্য। ওকে, এবার আসো পরটাতে আসো। আরপানেট গেল, তারপর ই লার্নিং পদ্ধতিতে পাঠদানের জন্য প্রয়োজন হচ্ছে কি ইন্টারনেট। কি হচ্ছে পাঠদানের জন্য কি প্রয়োজন? পাঠদানের জন্য ইন্টারনেট প্রয়োজন। দেখো ই লার্নিংয়ে পাঠদানের জন্য অবশ্যই ইন্টারনেট লাগবে, কারণ ইন্টারনেট ছাড়া তো তুমি ইলেকট্রনিক লার্নিংয়ের পার্টটাতে তো তুমি আসতে পারবে না, তাই না? তো এটার জন্য মাস্ট তোমাকে কি দরকার? ইন্টারনেট, ঠিক আছে। এবার দেখো আরপানেট কি, তো দেখো এখানে এই আরপানেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় আসতো। দেখো আরপানেট কিভাবে তৈরি হয়েছে, একটা কথা আসতে পারে কিন্তু। হ্যাঁ, আরপানেট তৈরি করা হয়েছে কি ইউজ করে? দেখো এই যে আরপানেট, এখানে একটু খেয়াল করে, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে, আজকেও হয়তো পাইতে পারো। আরপানেট তৈরি হয় কিসের মাধ্যমে? আরপানেট তৈরি হয় ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে। আরপানেট তৈরি হয় কি ব্যবহার করে? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে এটা তৈরি হয়, ঠিক আছে, মাথায় রেখো। আরপানেট তৈরি হয় এই ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে, ঠিক আছে। কাপচাপ ক্লিয়ার? দেন আসো, ঠিক আছে, পরটা আসো। দেখো ই লার্নিং এর জন্য কি কি জিনিস প্রয়োজন? দেখো ই লার্নিং এর জন্য এই শুধু ইন্টারনেটের না, ইন্টারনেটের সাথে আরো কিছু কিছু জিনিস প্রয়োজন। যেরকম দেখো ইন্টারনেটের স্পিড প্রয়োজন। ইন্টারনেটের কি প্রয়োজন? স্পিড। একটা ভালো স্পিড ছাড়া কিন্তু এটা হয় না, ভালো স্পিড ছাড়া কিন্তু এটা হবে না। এবার দেখো শুধু ইন্টারনেট পাইলেই কিন্তু হবে না, এর ইন্টারনেটের সাথে সাথে কিন্তু এইটার সাথে প্রয়োজনীয় অবকাঠামোটাও লাগবে। ইন্টারনেটের সাথে সাথে কি লাগবে? প্রয়োজনীয় অবকাঠামোটাও তোমার লাগবে। ইন্টারনেটের সাথে প্রয়োজনীয় অবকাঠামোটাও তোমার লাগবে, এবং এটার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার শিখন সামগ্রী তো লাগবেই। প্রয়োজনীয় অবকাঠামো বলতে কি বুঝাইছে খেয়াল করো। প্রয়োজনীয় অবকাঠামো বলতে ভাইয়া কি বুঝাইছে? প্রয়োজনীয় অবকাঠামো বলতে কি বুঝাইছে? ধরো তোমার মোবাইল অথবা কি ল্যাপটপ অথবা কি ট্যাব, হ্যাঁ, এইগুলো তো তোমার লাগবেই, তাই না? তা নাহলে কিছু না কিছু ছাড়া তো তুমি দেখতে পারবে না, তাই না? তাহলে ওই জিনিসটা তোমার লাগবে। আর শিখন সামগ্রী বই খাতা কলম তো লাগবে, বই খাতা কলম না হলে কিন্তু হবে না। দেখো একটা কথা, অনেক ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ই লার্নিং কখনোই প্রচলিত লেখাপড়ার বিকল্প নাই, এটা একে অন্যের সম্পূরক, ঠিক আছে। এটা ওটার হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে পারবা, কিন্তু কখনোই তোমার স্কুলে যে পড়ালেখা সেটার বিকল্প আমরা করাই না। আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে তোমরা ই লার্নিংয়ে শিখতেছো, তাই না? এটাও কিন্তু তোমাদের ই লার্নিংটাই হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আসো 22 নাম্বারটা কি বলছে? দেখো ই লার্নিং বলতে কি বুঝাইছে। দেখো 22 নাম্বারটা কি বলতেছে, এখানে কি বলতেছে? ই লার্নিং বলতে কি বুঝাইছে, কি বোঝায়। দেখো কথাটা কিন্তু বুঝছো, কি বোঝায় বলো নাই। ই লার্নিং এর পূর্ণরূপ, খেয়াল করো, যদি বলতো ই লার্নিং এর পূর্ণরূপ, যদি বলতো তাহলে আমরা কি লিখতাম? তাইলে আমরা লিখতাম ইলেকট্রনিক লার্নিং, ঠিক আছে।
খেয়াল করো এখানে কি বুঝাইছে, বলছে কি বুঝায়, বোঝায় বললে সেটা কি হবে, ডিস্টেন্স লার্নিং, মানে কি একটা দূরত্ব, হ্যাঁ একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যে পড়ানো হয় না, এটাকেই বলা হয় হচ্ছে ডিস্টেন্স লার্নিং। ঠিক আছে, সামনাসামনি বসলে তো আর এটা ই লার্নিং হইল না। ঠিক আছে, ওকে, এরপরে আসো, ই লার্নিংটা গেল। এবার আসো কোশ্চেন নাম্বার 23-তে আসো। শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধতা সমাধান করে কে, ই লার্নিং। দেখো সীমাবদ্ধতা কি, সীমাবদ্ধতা বলতে কি বোঝায়, সীমাবদ্ধতা দেখো এটা তো সাকিব ভালো বোঝাইতে পারে, সীমাবদ্ধতা শব্দের ব্যাখ্যাতেও ভালো বোঝাইতে পারে, আমি জাস্ট চেষ্টা করতেছি। সীমাবদ্ধতা বলতে কি বুঝাইছে, সীমাবদ্ধতা বলতে ধরো তোমাকে একটা গণ্ডি, ধরো আমার নলেজের একটা গণ্ডি আছে না, হ্যাঁ আমি তো তোমাকে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যেই তোমাকে শিখাইতে পারতেছি, কিন্তু তুমি যদি আমি যেই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাকে করতে পারতেছি না, ধরো তোমার যে বইয়ের তো একটা লিমিটেশন আছে, আমি যে পড়াচ্ছি আমি তোমার টিচার, আমার একটা লিমিটেশন আছে তোমার কাছে, কিন্তু আমার থেকেও জ্ঞানী টিচার আছে না যে আমার থেকেও বেশি জানে, কিন্তু তারও কিন্তু একটা লিমিটেশন আছে। কিন্তু দেখো এখন যে ইন্টারনেটে তুমি কি পাচ্ছ না, যে কোনো কোশ্চেন অ্যান্সার করলে পারতেছো, যে কোনো টপিক লিখে সার্চ করলে তুমি অনেক টিচারের ভিডিও পেয়ে যাচ্ছ, এক্সপ্লেনেশন, তুমি বাইরের দেশের ভিডিও পেয়ে যাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তুমি যদি পারো তাহলে ওটাও তুমি দেখতে পারবা। তার মানে দেখো এখানে কিন্তু তোমার কোনো লিমিটেশন নাই, কোনো সীমাবদ্ধতা নাই। তার মানে দেখো সীমাবদ্ধতা এখানে কি বুঝাইছে, এখানে বুঝাইতে চাইছে হচ্ছে লিমিটেশন, যে পড়ালেখার যে লিমিটেশনটা, এই লিমিটেশনের গণ্ডিটা পার করছে কে, ই লার্নিংটা। এরপরে কি বলছে দেখো, ই লার্নিংটা এখানে দেখো বলছে সনাতন শিক্ষা পদ্ধতির পরিপূরক বা এখানে আরেকটা কথা তোমরা একটু লিখে রাখতে পারো, পরিপূরক, আরেকটা কথা হচ্ছে কি বিকল্প নয়, কারণ এমসিকিউতে এই দুইটা কথাই আসে, হ্যাঁ যে সনাতন শিক্ষা পদ্ধতি বলতে আবার কি বুঝাইছে, দেখো সনাতন বলতে আবার কি বুঝাইছে, সনাতন বলতে বুঝাইছে হচ্ছে প্রচলিত শিক্ষা পদ্ধতি, সনাতন বলতে কি বুঝাইছে, প্রচলিত শিক্ষা পদ্ধতি। ঠিক আছে, এটা বিকল্প নয়। ঠিক আছে, দেখো এই জিনিসগুলো তুমি সব কোথায় পাবা, ই লার্নিং সম্পর্কে এই জিনিসগুলো তুমি পাবা হচ্ছে পেজ 6-এ লাস্ট প্যারায় গেলে তুমি এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, পেজ 6-এ লাস্ট প্যারায় গেলে। এবার আসো, ঠিক আছে, প্রচলিত পাঠদানের বিকল্প নয়, এই যে দেখো বলতে চলে আসছে একটু আগে, প্রচলিত পাঠদানের বিকল্প নয় কে, ই লার্নিংটা বিকল্প নয়। ঠিক আছে, পরিপূরক। ওকে, দেখো কি বলছে, ঘরে বসে শিক্ষা লাভ করার সহজ উপায় হচ্ছে কি ইন্টারনেট, ঘরে বসে শিক্ষা লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্টারনেট। এখানে কারো কি কোনো কথাবার্তা আছে, কারো কোনো কথাবার্তা থাকার কথা না। ঠিক আছে, ওকে, এবার আসো 27 নাম্বারটা, ই লার্নিং পদ্ধতিতে অনুপস্থিতটা কি। দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বয়ে নিয়ে যাব। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বয়ে নিয়ে যাব। দেখো ই লার্নিংয়ে অ্যাকচুয়ালি কোথায় আসছে, হ্যাঁ আমরা পেজ নাম্বার 6-এ যাব, এই যে পেজ নাম্বার 6 তো উপরে। ঠিক আছে, এই যে দেখো কি হচ্ছে, এই যে এই দুইটা লাইন একবারে দেখো কি হচ্ছে, ই লার্নিংয়ের বেলায় কথাটা কি বলতেছে, দেখো ই লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলো প্রায়ই অনুপস্থিত থাকে। ঠিক আছে, এখন দেখো কোন বিষয়গুলো অনুপস্থিত থাকে সেটা একটু খেয়াল করো। কি বলতেছে, শুধু তাই নয়, কি বলতেছে দেখো, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। এটা কোথায়, এটা বলতেছে হচ্ছে প্রচলিত শিক্ষা পদ্ধতিতে। দেখো কি বলতেছে, এই যে এখান থেকে প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থী সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারেন, প্রশ্ন করতে পারে, হ্যাঁ বা এই যে একে অন্যের সাথে যে রিলেটেড। তাহলে দেখো এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু থাকে না। কোন জিনিসটা থাকে না, মানবিক অংশটুকু থাকে না পুরো প্রক্রিয়ায়। তাহলে দেখো এই যে ই লার্নিং শিক্ষা পদ্ধতিতে অনুপস্থিত থাকে কি মানবিক বিষয়। এটা তুমি কোথায় পাবা, এটা তুমি পাবা হচ্ছে পেজ 7-এর একদম ফার্স্ট প্যারায়, লাইন 1 পেয়ে যাবা। ঠিক আছে, যেটাই অনুপস্থিত। দেন কি বলতেছে, দেখো ই লার্নিং এর উপাদান কি কি। দেখো ই লার্নিং এর উপাদান হচ্ছে এই যে একটু আগে লিখে আসলাম, ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষণ সামগ্রী, তাই না? এই তিনটা কিন্তু একটু আগেই আমরা লিখে আসছি। ঠিক আছে, একটু আগে এটা আমরা দেখে আসছি। হ্যাঁ, এগুলো এটা ছিল, এটা কি, এটা তুমি পেজ 7-এর সেকেন্ড প্যারাতে পেয়ে যাবে।
পেজ 7-এর সেকেন্ড প্যারাতে। এখন খেয়াল করো এখানে আবার অনেক জায়গায় আবার লেখা থাকে, হ্যাঁ অনেক জায়গায় আবার লেখা থাকে যে ই লার্নিংয়ের কী কী লাগে। অনেকে আবার লেখে সিডি রম, কম্পিউটার, টিভি, এইগুলা লেখে ই লার্নিংয়ের উপাদান বা এগুলো লাগে, এগুলো বিষয় না। বিষয়টা এই যে খেয়াল করে এখানে দেখো, এই যে প্রচলিত ই লার্নিংয়ের জন্য কি কি প্রয়োজন। ইন্টারনেটের স্পিড নাম্বার 1, নাম্বার 2 প্রয়োজনীয় অবকাঠামো, নাম্বার 3 ই লার্নিংয়ের শিক্ষণ সামগ্রী। এই 3টা জিনিস প্রয়োজন হয়, এই 3টা জিনিস থাকলে হইতে পারে। সিডি রম, টিভি এগুলো তো মাধ্যম শুধুমাত্র, ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র মাধ্যম, ঠিক আছে। হ্যাঁ আকাশ, হ্যাঁ আকাশ, এই ইনফরমেশনগুলো সবই হচ্ছে সাজেশন বইয়ের থেকে নিয়ে। এইটাই সাজেশন বইয়ের সাথেই হচ্ছে তোমাদের মূল বইয়ের। দেখো আমি যে দাগাচ্ছি এখানে কিন্তু আমার সাথে যদি তোমরা দাগায় থাকো, তোমরা সব তোমাদের মূল বইয়ের থেকে দাগাইতে পারবা। এবং বিশ্বাস রাখো বইয়ের বাইরে কোনো এমসিকিউ তোমাদের আসে না, বইটা পড়লেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। বইয়ের বাইরে তোমাদের কেউ কিছু নাই, ঠিক আছে। এবার আসো, ওকে এবার দেখো স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে কোথায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে হচ্ছে গুড গভর্নেন্সে। গুড গভর্নেন্স মানে কি, গুড গভর্নেন্সের বাংলা কি, গুড গভর্নেন্সের বাংলা হচ্ছে সুশাসন। গুড গভর্নেন্সের বাংলা হচ্ছে কি সুশাসন, ঠিক আছে, সুশাসন। এটা তোমরা কোথায় পারবা, এই যে আসো, এই যে গুড গভর্নেন্স, হ্যাঁ গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা, ঠিক আছে। এইখানে এটা সম্ভব, শুধুমাত্র এখানেই সম্ভব স্বচ্ছতা ও জবাবদিহিতা। তাহলে দেখো এটা তোমরা পেজ 7-এর থার্ড প্যারাতে পেয়ে যাচ্ছ। কোথায় পাচ্ছ, পেজ 7-এর থার্ড প্যারাতে আসলেই পেয়ে যাচ্ছ। দেখে আসো ই গভর্নেন্সের পূর্ণরূপ কি, ইলেকট্রনিক গভর্নেন্স। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ এই ইলেকট্রনিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইলেকট্রনিক্স কিন্তু কখনোই না। দেখো নাগরিক হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে কোথায়, ই গভর্নেন্স। এগুলো সবই হচ্ছে তোমরা এই বইয়ের একই পেজে গেলেই পেয়ে যাবা, ঠিক আছে। পেজ নাম্বার 7-এ, কোথায়, পেজ নাম্বার 7-এ গেলে এটা পেয়ে যাচ্ছ। এবার দেখো ই গভর্নেন্সের ফলে চালু হয়েছে কি, ই সেবা কেন্দ্র। এইখানে আবার অনেকে বলতে পারে, অনেক অপশন থাকতে পারে তোমাদেরকে কনফিউজ করার জন্য, যে ইলেকট্রনিক এই ই গভর্নেন্সের জন্য কি শুরু হয়েছে, স্বচ্ছতা, জবাবদিহিতা আর হচ্ছে সেবা কেন্দ্র। অ্যাকচুয়ালি চালু হয়েছে হচ্ছে ই সেবা কেন্দ্রটা, আর এইগুলা তো হচ্ছে এগুলা কি, এটা এই ই সেবা কেন্দ্রেরই একটা ফিচার, ঠিক আছে। গুড গভর্নেন্সের এটা হচ্ছে, এটা একটা ফিচার জাস্ট। না না ওই যে রজ্জব, ওইখানটাতে হচ্ছে তোমরা হচ্ছে বইয়েরটা লিখবা, ঠিক আছে। বইয়ের যে 3টা জিনিস এটাই হবে, ইন্টারনেট স্পিড ওইটা। এবার দেখো এটিএম সেবা মোবাইল ব্যাংকিং তথ্য সেবা পাওয়া যায় কত, 24/7/36, সরি 365। দেখো 24 এটা কি, 24 হচ্ছে আওয়ার, 7 হচ্ছে কি ডে, সরি 7 তো মানে তো ডেই বুঝাইছে আর কি, উইক বুঝাইছে আর কি, হ্যাঁ উইক বা ডে, হ্যাঁ। আর এখানে হচ্ছে কি এই 365 হচ্ছে কি ডে বাই ইয়ার, তাই তো, ডে বাই ইয়ার, এটা হচ্ছে কি ডে বাই ইয়ার, ঠিক আছে। এটা তোমরা কোথায় পাবা, বইয়ে আসো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 8-এ পাবা, পেজ নাম্বার 8-এ। দেন আসো এখানে, আসো পরটা, সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধির কারণ হচ্ছে ই গভর্নেন্সের ব্যবহার। ই গভর্নেন্সের ব্যবহারের ফলে পরস্পরের ভিতরে কি একটা আন্তঃসংযোগ হয় আর কি, হ্যাঁ ব্রিজ। এবার দেখো ই গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিকের জীবন মান কি করা, উন্নত করা। এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তোমার আচ্ছা তোমরা একটু কথা, আমাকে একটা জিনিস একটু বলো তো, এই যে লাইনগুলো এখন মার্ক করতেছি আমি, এইগুলো কি তোমাদের বইয়ের পেজের সাথে দেখাই দিব কিনা। আমি এগুলো যদি তোমরা চাও যে বইয়ের পেজের সাথে দেখাই দিতে হবে, আমি দেখাই দিতে পারবো। এখন বলো এটা কি বইয়ের সাথে একটু দেখাইলে ভালো হবে। হ্যাঁ এক্সাম আছে কিন্তু রাত 10টা এক্সাম আছে, ঠিক আছে, 10টা থেকে 11টা, 1 ঘন্টা লাইভ এক্সাম থাকবে। এক্সাম আছে। এখন তোমরা একটু আমাকে বলো যে এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বইয়ে দেখায় দিব কিনা, ঠিক আছে, এই পেজগুলো আমি তোমাদেরকে বইয়ে দেখায় দিব কিনা। না না ক্লাস শেষ না, কে বলে, আজকে তো চ্যাপ্টার 1 পুরোটা শেষ করব। মিথিলা
ভালো আছিস? ওকে, ওকে বলতেছে বই দেখাই দিতে। আসো আমি তাহলে তোমাদেরকে একটু বই দেখাই দিই। আসো পেজ নাম্বার 8-এ আসো। হ্যাঁ, এইটে এই যে লাস্টে যেটা ছিল আর কি ই গভর্নেন্সের, দেখো এই যে এটিএম সেবা মোবাইল ব্যাংকিং যেটা আর কি। হ্যাঁ, এটিএম সেবা মোবাইল ব্যাংকিংটা একটু আসো। এই যে দেখো কই গেল, এই যে কোনো কার্যক্রম 365 দিনের 24 ঘন্টা ব্যবহার করা সম্ভব, যেটা হচ্ছে কি এটিএম সেবা অথবা মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি। এই তিনটা জিনিস কি করা হয়, এটিএম সেবা মোবাইল ব্যাংকিং এগুলা কি 365 দিনের 24 ঘন্টায় পাওয়া সম্ভব। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে কি সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ। এই যে খেয়াল করো, এই যে দেখো, এই যে অন্যদিকে ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? আন্তঃসংযোগ। এটা কি ই কমার্সের ফলে। আর এরপর একটা কি ছিল, এরপর আরেকটা কি ছিল জানি, আচ্ছা ই গভর্নেন্সের মূল বিষয় কি? ই গভর্নেন্সের মূল বিষয়টা হচ্ছে দেখো, এই যে নাগরিকেরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে, এটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্যটা। এটা হচ্ছে এটার ই গভর্নেন্সের মূল উদ্দেশ্যটা। এবার খেয়াল করো, এইগুলো তো গেল। এরপরে আসো কি বলতেছে, স্বল্প খরচে, ফিচারগুলো একটু দেখো, স্বল্প খরচে স্বল্প সময়ে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে কি ই সার্ভিস। হ্যাঁ, ই সার্ভিস। দেখো এইখানে কিন্তু কেউ আবার ই গভর্নেন্স লেখা দিও না, ঠিক আছে? ই গভর্নেন্স পড়তে পড়তে ই গভর্নেন্স লেখা দিও না, ঠিক আছে? এটা ই সার্ভিসে আসো। ই সার্ভিসে আসলে আমি লাইনটা আমি একটু তোমাদেরকে একটু মার্ক করে দিই। দেখো দেখো এই যে হয়ে গেল, এই যে দেখো, এই যে এটি স্বল্প সময়ে, দেখো ই সেবার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এটি স্বল্প খরচে স্বল্প সময়ে এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু হবে ই সার্ভিস। তোমরা কেউ আবার ভুলে জানো ই গভর্নেন্স দিয়ে দিও না, ঠিক আছে? কেউ আবার ভুলে ই গভর্নেন্স দিয়ে দিও না। ঠিক আছে, আচ্ছা সাউন্ড যেটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোফোনে মাঝে মাঝে একটু পেইন দেয়, পরে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু টাইম দাও, ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে ই সার্ভিসের কথাবার্তা। পরে আসো, এরপরে আসো, আচ্ছা এই 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 যে দেখো ই সার্ভিসের এইগুলা, ই সার্ভিসটা তাহলে আমরা কোথায় পাচ্ছি? ই সার্ভিসের এইটা আমরা কিন্তু পেজ 8-এ পাচ্ছি। কোথায় পাচ্ছি? পেজ 8-এ। এটা তোমরা কোথায় পাবা? পাবা হচ্ছে পেজ 8-এর 4th লাইনে, 8-এর 4th লাইনে, 4th প্যারাতে। এবার দেখো 37 নাম্বারটা হচ্ছে কি ই পুরজি। 37 নাম্বারটা হচ্ছে কি ই পুরজি, সেটা হচ্ছে একটু খেয়াল করো। এই যে দেখো আখ চাষিরা ই সেবা পেতে ব্যবহার করে কি ই পুরজি। এবং বর্তমানে দেশে চিনি কলের সংখ্যা কয়টি? 15টি। এই যে দুইটা না, এই দুইটা জিনিসই তোমরা পাবা হচ্ছে পেজ 8-এর একদম লাস্ট প্যারাতে, পেজ 8-এর লাস্ট প্যারাতে। দেখো এইখানে একটু বলি ই পুরজির কাজটা আসলে কি, ই পুরজিটা কি? ই পুরজিটা হচ্ছে একটা এসএমএস সিস্টেম। এটা হচ্ছে কি একটা এসএমএস সিস্টেম। সেটা হচ্ছে কি আগে এমন হইতো, দেখা গেলো আগে তো যোগাযোগ করতে পারতো না, এত ফোন ছিল না, তাই না? ফোন ছিল না যে একজন চিনিকল ব্যবসায়ী, চিনিকলে কি আখ লাগে না, আখ দিয়েই তো চিনি হয়। তো ওই যার চিনিকলের ব্যবসা, সে যে আখ চাষিকে ফোন দিয়ে বলবে যে ভাই আমার 3 গাড়ি আখ লাগবে, আপনি এটা নিয়ে আসেন। তো এটা বলার তো আগে সিস্টেম ছিল না। তো অনেক সময় কি হইতো, আখ চাষিরা দেখা গেল আখ কেটে নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখলো কি যে চিনিকল এখন লাগবে না, তার আগের থেকে আখ জমানো আছে। তখন কি তার আখগুলো নষ্ট হইতো বা কম দামে সেল করে দিতে হইতো। আবার সেম প্রবলেমে চিনিকলের ওরাও পড়তো। দেখা গেলো অনেক সময় আখ শেষ হয়ে গেছে, কিন্তু চাষিকে বলতে পারতেছে না যে আমার ইমিডিয়েট এখন হচ্ছে আখ লাগবে। তো এই যোগাযোগের ফলে কিন্তু আমাদের উৎপাদন ব্যবস্থা অনেকটা ধসে পড়ছিল। তো তখনই হচ্ছে এই ই পুরজিটা হচ্ছে ই সার্ভিসের ভিতরে সর্বপ্রথম দিককার একটা সার্ভিস, ঠিক আছে? দেখো এর সার্ভিসগুলোর ভিতরে সর্বপ্রথম ই পুরজির নামটা আসে। দেখো এই যে দেখো অনেক ই সেবা চালু হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ। দেখো ই পুরজিটা কিন্তু সবার আগে একটা নাম আসে, তার মানে এটা সর্বপ্রথমের দিককার একটা জিনিস। ই পুরজি, ই পর্চা, ই টিকেট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর ইত্যাদি, ঠিক আছে? এবার দেখো নিচে এই যে ই পুরজি নিয়ে কথাবার্তা। হ্যাঁ, দেখো মাত্র যে দুইটা পাইলাম সেটা হচ্ছে কি একটা, প্রথমটা হচ্ছে দেশের প্রথম দিককার এটা জিনিস। দেখো দেশের 15টি চিনিকলের সকল আখ চাষি এখন এসএমএস কি এসএমএস এর মাধ্যমে পুরজি তথ্য পাচ্ছে, এসএমএস এর মাধ্যমে। এটা কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে?
SMS এর মাধ্যমে। তাহলে আখ চাষিদের জন্য কি, আখ চাষিদের হচ্ছে ই পুরজি, তাই তো, ই পুরজি। এরপরে দেখো, এরপরটা হচ্ছে কি দেখো, EMTS। EMTS এটার ফুল মিনিং কি দেখো, এটার ফুল মিনিং হচ্ছে EMTS এর ফুল মিনিংটা কি লেখো। EMTS এগুলো কিন্তু একটু লিখে প্র্যাকটিস করো, হ্যাঁ, লিখলে কি হবে, বললো না ভাইয়া এটা তো বইয়ে আসেই, হ্যাঁ, এটা লিখলে তোমার হচ্ছে প্র্যাকটিসটা বাড়বে আর কি, ঠিক আছে। ইলেকট্রনিক মানি ট্রান্সফার, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ঠিক আছে। এইবার দেখো EMTS এর মাধ্যমে 1 মিনিটে টাকা পাঠানো যায় কত টাকা, 50,000 টাকা। দেখো ওই একই পেজে এটা পাবা, এই যে ইলেকট্রনিক মানি ট্রান্সফার EMTS বাংলাদেশ, এটা কিসের, ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত টাকা পাঠানো যায়। এই যে 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস কি লিখে রাখবো এখানে, আমরা আরেকটা জিনিস লিখে রাখবো হচ্ছে এই EMTSটা কোথায়, এটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের। এটা কাদের সেবা, এটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের। প্রায় সকল পোস্ট অফিসে গেলেই এই সেবাটা পাওয়া যাবে, বাংলাদেশ ডাক বিভাগের সেবা এটা, ঠিক আছে। এটাও তুমি কোথায় পাবা, এটাও তুমি পাবা হচ্ছে পেজ 8-এর লাস্ট প্যারাতে, লাস্ট প্যারাতে। দেন আসো কি বলতেছে, অনলাইনে জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার সেবাটার নাম কি, ই-পর্চা। ই-পর্চা হচ্ছে দেখো যত জমি জমার যত কাবজাব সব হয় কোথায়, এই যে ই-পর্চা সেবাতে। ই-পর্চা সেবাতে বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি মানে একটা কপি এখানে থেকে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে কি ই-পর্চা, এই সেবাটাকে কি ই-পর্চা। তাহলে এটা আমরা কোথায় পাচ্ছি, পেজ নাম্বার 9-এ, তাই তো। পেজ নাম্বার 9-এর একদম প্রথম প্যারাতে গেলেই আমরা ই-পর্চা সম্পর্কে জানতে পারতেছি, পেজ 9-এর ফার্স্ট প্যারাতে গেলেই পেয়ে যাচ্ছ। এরপর আসো নেক্সট, সেটা হচ্ছে কি দেখো, সরকারি স্বাস্থ্যসেবা, ঠিক আছে, সরকারি স্বাস্থ্যসেবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমি তোমাদের বলে রাখতে চাই, এই যে ই-পর্চা তুলতে গেলে কিন্তু অবশ্যই একটা ফি জমা দিতে হয়। ই-পর্চা তুলতে গেলে কি এখানে কি একটা নির্দিষ্ট, দেখো এই সেবাটা পেতে গেলে কি করতে হয়, একটা নির্দিষ্ট ফি জমা দিতে হয়। তাইলে তোমাদের একটা MCQ আসতেই পারে যে নির্দিষ্ট ফি জমা দিতে হয় কোথায়, আসতে পারে না, নির্দিষ্ট ফি জমা দিতে হয়, যে নির্দিষ্ট ফি জমা দিতে হয় কোন সেবায়, তাই না, এটা আসতে পারে, নির্দিষ্ট ফি জমা দিতে হয় কোন সেবায়, পারা উচিত তোমাদের, ঠিক আছে। ওকে, এবার আসো নেক্সট কি বলতে, দেখো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকের পরামর্শ পাওয়াকে কি বলা হয়, ই-স্বাস্থ্যসেবা, তাই না, ই-স্বাস্থ্যসেবা। এবং এটা কিসের মাধ্যমে, এটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে পাওয়া যায়, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে এখন সরকার কর্তৃক একটা মোবাইল ফোন দেওয়া হয়, সরকার কর্তৃক কি দেওয়া হয়, একটা মোবাইল ফোন দেওয়া হয়, যে মোবাইল ফোনের সাহায্যে যে কোনো নাগরিক এই সেবাটা নিয়ে নিতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে ই-স্বাস্থ্যসেবা। ই-স্বাস্থ্যসেবার পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখো, আরেকটা জিনিস হচ্ছে টেলিমেডিসিন। ই-স্বাস্থ্যসেবার ভিতরে একটা জিনিস পড়ে কি, টেলিমেডিসিন। টেলিমেডিসিন কিন্তু ই-স্বাস্থ্যসেবার মধ্যেই পড়ে আর কি, হ্যাঁ, টেলিমেডিসিন। এটা তোমরা কোথায় পাবা, এটাও তোমরা পেজ 9-এ পেয়ে যাবা, পেজ 9-এর সেকেন্ড প্যারাতে পেয়ে যাবা ই-স্বাস্থ্যসেবা। এবার দেখো দেশের রেলওয়ের অন্যতম সেবাটা হচ্ছে কি, ই-টিকেটিং। দেখো এই যে আসো, আসলে পাবা, এই যে ই-স্বাস্থ্যসেবার পরে এই যে থার্ড প্যারাতে রেলওয়ের ইউনিয়ন, দেশের রেলওয়ের কয়েকটি আন্তনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনেও ক্রয় করা সম্ভব, আবার অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে, ফলে নিজের সুবিধা মতো স্টেশনে না এসেই এই টিকিটটা সংগ্রহ করা যায়। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে ই-টিকেটিং। এটা পাবা কোথায়, এটা পাবা হচ্ছে পেজ 9-এর থার্ড প্যারাতে, থার্ড প্যারাতে। দেন আসো, ইলেকট্রনিক মাধ্যমে প্রচলিত বাণিজ্যকে কি বলা হয়, ই-কমার্স বলা হয়। ইলেকট্রনিক মাধ্যমে যদি কোনো বেচা কেনা কেউ করে থাকে সেটাকে বলা হয় কি, ই-কমার্স, ঠিক আছে। এবার দেখো ইলেকট্রনিক কমার্স হলো ই-কমার্স, এগুলো হচ্ছে তোমরা জানোই, কমন ইস্যু। এবার আসো পণ্য বা সেবা, ঠিক আছে, সেটা হচ্ছে কি, পণ্য বা সেবা বাণিজ্যের শর্ত থাকে কয়টি, পণ্য বা সেবা বাণিজ্যের 3টি শর্ত থাকে। কয়টা শর্ত থাকে, 3টা শর্ত থাকে। 3টা শর্ত কি কি একটু খেয়াল করো ভাইয়া, দেখো 3টা শর্ত কি কি, 1
প্রথমত হচ্ছে বিক্রেতার কাছে পণ্য থাকতে হবে। প্রথম কথাটা হচ্ছে কি, বিক্রেতার নিকট, প্রথম কথাটা হচ্ছে এমন যে বিক্রেতার নিকট নিকট পণ্য, বিক্রেতার নিকট পণ্য থাকতে হবে। প্রথম কথাটা হচ্ছে এটা, বিক্রেতার নিকট পণ্য থাকতে হবে, এক। নাম্বার টু কি, নাম্বার টু কি হচ্ছে ক্রেতা, ক্রেতা অবশ্যই, ক্রেতা অবশ্যই বিক্রেতাকে, ক্রেতা অবশ্যই বিক্রেতাকে মূল্য পরিশোধ করবে, বিক্রেতাকে মূল্য পরিশোধ করবে, অবশ্যই এটা পরিশোধ করবে, মূল্য পরিশোধ করবে। এটা হচ্ছে সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে, থার্ড কথা হচ্ছে মূল্য পরিশোধের পরেই, মূল্য পরিশোধের পর, মূল্য পরিশোধের পর, পরিশোধের পর বিক্রেতা পণ্য পাঠিয়ে দিবে, বিক্রেতা পণ্য পাঠিয়ে দিবে, বিক্রেতা পণ্য পাঠিয়ে দিবে। এই তিনটা জিনিস বাধ্যতামূলক থাকাই লাগবে। এই তিনটা জিনিস বাধ্যতামূলক না থাকলে ভাইয়া তারটাকে ই কমার্স বা তাকে এই ই কমার্স সেবার অন্তর্ভুক্ত করতে দেওয়া যাবে না। এই তিনটা জিনিস মাস্ট থাকতে হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস কিন্তু তোমাদেরকে মাস্ট থাকতে হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস মাস্ট থাকতে হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস, ঠিক আছে? এবার দেখো, এই যে দেখো ই কমার্সে একটু যাই, ই কমার্সে গেলেই পাবো। হ্যাঁ, ই কমার্সে দেখো এই তিনটা জিনিস তোমাদেরকে থাকতে হবে। দেখো, যে কোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়েকটি শর্ত থাকে। শর্ত, প্রথমত নাম্বার ওয়ান, বিক্রেতার কাছে পণ্য থাকা। দ্বিতীয়ত, ক্রেতা কর্তৃক কি, ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা। এর প্রধান পদ্ধতি হলো বিক্রেতার সঙ্গে ক্রেতার সরাসরি যোগাযোগ। কিন্তু ইন্টারনেটের যুগে একজন বিক্রেতা তার পণ্যের ছবি ভিডিও দিয়ে ইন্টারনেটেই তার দোকানটি খুলে ফেলতে পারেন। এজন্যই প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট চালু করতে হয়। এবং দেখো, এই যে তৃতীয় কাজটা, তৃতীয়ত কাজটা হচ্ছে মূল্য প্রাপ্তির পর বিক্রেতা তার পণ্যটি ক্রেতার নিজের ঠিকায় নেয়, নিজে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিবে, ঠিক আছে? এইটা হচ্ছে কথা, পৌঁছে দিবে, ঠিক আছে? এরপরে দেখো, ক্যাশ অন ডেলিভারি এর সংক্ষিপ্ত রূপ কি? সিওডি। ক্যাশ অন ডেলিভারির শর্ট ফর্মটা কি? সিওডি, ঠিক আছে? তাহলে দেখো, আবার দেখো, পণ্য হাতে পেয়ে, পণ্য হাতে পেয়ে বিল পরিশোধ করার পদ্ধতিটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা কি? পণ্য হাতে পেয়ে, এই দেখো এই তিনটাই তুমি পাবা কোথায়? পেজ 9 লাস্টে, তাই তো? ক্লিয়ার? ওকে ওকে, এবার দেখো ই কমার্সের ব্যবসা প্রতিষ্ঠানের ধরন। ই কমার্সের ব্যবসা প্রতিষ্ঠানের ধরন কি? দুই ধরনের। দুই ধরনের কি কি বলো? দুই ধরনের কি কি? একটা হচ্ছে নিজেদের পণ্য বিক্রি করে, একটা হচ্ছে নিজেদের পণ্য বিক্রি করা, একটা হচ্ছে কি নিজেদের পণ্যটা বিক্রি করা, এটা হচ্ছে একটা। আর আরেকটা জিনিসটা কি? আরেকটা হচ্ছে অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করা, আরেকটা হচ্ছে অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করা, অন্য প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করা, ঠিক আছে? এই হচ্ছে দুইটা কাজ, এই হচ্ছে দুই ধরনের কাজ হয়, ঠিক আছে? এই সিওডি মানে কল অফ ডিউটি কে কে বলতেছো? আবার কেমিস্ট্রিতে জানি তোমরা কি কি পড়ো না, সিওডি বিওডি, কেউ আবার ওইগুলো লেখা দিও না, ঠিক আছে? আবেগ কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? দেখো, ইন্টারনেটে বিক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন কি কি? দেখো, ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। কি বলছে খেয়াল করো, দেখো এইখানে কি বলছে? ইন্টারনেটে, হ্যাঁ? তার মানে দেখো, ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যালাউ না, ক্যাশ অন ডেলিভারি কিন্তু হবে না, তাই না? কারণ বলছে ইন্টারনেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ক্যাশ অন ডেলিভারি তো হচ্ছে ম্যানুয়াল প্রসেস, হ্যাঁ? একদম আমরা অফলাইনে টাকা দিতে পারি, ওটা ইন্টারনেট লাগে না। তারপর কর্মক্ষেত্রে আইসিটি প্রয়োগের ফলে কি বৃদ্ধি পেয়েছে? কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ? কর্মক্ষেত্রে আইসিটির প্রয়োগের ফলে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কি? কর্মদক্ষতা, ঠিক আছে? এটা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে পেজ 10-এ, এটা পাবা হচ্ছে তুমি পেজ 10-এর থার্ড প্যারাতে, হ্যাঁ? থার্ড প্যারাতে পেয়ে যাবা। কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব কয় ধরনের? কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব আবার দুই ধরনের। কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব কয় ধরনের? দুই ধরনের। কি কি বলো? ঠিক আছে, এটা কিন্তু দুই ধরনের সেবা। সেটা হচ্ছে কি কি বলো? দুই ধরনের প্রভাব ফেলে। সেই দুই ধরনের প্রভাব কি কি?
একটা হচ্ছে প্রচলিত কর্মক্ষেত্রে, প্রচলিত যে কর্মক্ষেত্র আছে, প্রচলিত কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি। প্রথমটা হচ্ছে কি প্রচলিত কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, প্রথমটা হচ্ছে কি প্রচলিত কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, মানে রানিং যে কাজগুলো চলতেছে সেই জায়গাগুলোতে আরো বেশি এক্সপার্টিসটা বাড়াচ্ছে। আর আরেকটা হচ্ছে কি আইসিটি নিজেই নতুন ক্ষেত্র তৈরি করে, সেটা হচ্ছে কি আইসিটিতে নতুন কর্মক্ষেত্র তৈরি করে, তাই না? আইসিটিতে নতুন কর্মক্ষেত্র কি করে? তৈরি করে। দেখো এইখানে কথাটা একটু বুঝছো। প্রথমত কথা হচ্ছে ধরো রানিং যে কাজগুলো করতেছি, যেগুলো মানুষ দিয়ে করতে পারতাম, সেগুলো এখন কম্পিউটার দিয়ে করলে কি হচ্ছে, অনেক দ্রুত করতে পারতেছে এবং কাজটা কি নির্ভুলভাবে করতে পারতেছে, তাই না? কোনো ভুল ছাড়া কাজটা করতে পারতেছে। তাহলে এটা হচ্ছে প্রথমটা, প্রচলিত কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি। আর পরটা হচ্ছে কি আইসিটিতে নতুন কর্মক্ষেত্র, যেমন দেখো এখন কি ওয়েবসাইট, ওই যে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, অ্যাপস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আরও তো কত আছে, হ্যাঁ, ভিডিও এডিটিং, তারপর অ্যানিমেশন ডিজাইনিং, তোমাদের ভিতর থেকে অনেকেই আছে এখানে, আমাদের অনেক স্টুডেন্ট আছে, তোমরা অনেক ভালো ডিজাইন করো, তাদের ডিজাইনগুলো আমরা দেখছি, এমনকি ডেভেলপগুলো আর কি, হ্যাঁ, ডেভেলপমেন্টের কার্ডটাও তোমরা অনেক সুন্দর পারো আর কি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে 51 গেল, এরপর আসো 52, তাই তো? বর্তমান সময়ে চাকরিতে প্রবেশের প্রাথমিক যোগ্যতা হচ্ছে কি আইটিতে দক্ষতা। আইটিতে দক্ষতা মানে কি একদম প্রাথমিক যোগ্যতা হচ্ছে যদি বেসিক কম্পিউটার কেউ না পারে, ব্রাউজিং যদি কেউ না পারে, তাহলে তারে কেউ চাকরিতে নিতে চায় না। মা পৌঁছায়, দোয়াও চায়, আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে পরবর্তী জন্মে। আসো পরে আসো ব্যাংকিং সফটওয়্যার। দেখো ব্যাংকিং সফটওয়্যারটাকে কি বলা হয়? একটা বিশেষায়িত সফটওয়্যার বলা হয়, ঠিক আছে? ব্যাংকিং সফটওয়্যারটাকে একটা বিশেষায়িত সফটওয়্যার বলা হয়। এটা তুমি পেজ 10-এর 3rd প্যারাতে গেলে পাবা। পেজ 10-এর 3rd প্যারাতে যদি যাই, একটু দেখো এই জিনিসটা একটু মার্ক করে রাখো, হ্যাঁ? এই যে পেজ নাম্বার 10-এর 3rd প্যারাতে আসো, 1 2 3, এই যে দেখো প্রচলিত কর্মক্ষেত্র। এই যে দেখো একটা কথা বলতেছে, বিভিন্ন বিশেষায়িত সফটওয়্যার, যেমন ব্যাংকিং সফটওয়্যার। ব্যাংকিং সফটওয়্যারটা একটা আসলেই বিশেষায়িত, এত সিকিউরিটি লাগে, এটা ভাই নর্মালি কোনো সফটওয়্যারে লাগে না, ঠিক আছে? কিন্তু এখানে একটু সফটওয়্যারে কাবজা পড়লেই কিন্তু সব মনে করো যে দুনিয়া ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এরপরে আসো, তারপরে দেখো কি বলতেছে, পরটা আসো, কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহারের ফলে উন্নত হয়েছে কি সেবার মান, ঠিক আছে? এগুলোর জন্য আর পৃষ্ঠা নাম্বার দেখতে চাই না। আইসিটিতে দক্ষ কর্মীরা এখন কিসে চাকরি পাচ্ছে? দেশের বাইরেও চাকরি পাচ্ছে। দেশে তো পাচ্ছে, এর সাথে সাথে দেশের বাইরেও কাজ করতে পারতেছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করছে কে? আউটসোর্সিং। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আউটসোর্সিংটা কে সৃষ্টি করতেছে? আউটসোর্সিং। সাউন্ডটা কি তোমাদেরকে একটু বেশি প্যারা দিচ্ছে? পুটপুট সাউন্ডটা কি এখনো যায় নাই? আমি একটু মাইক্রোফোনটা চেঞ্জ করতেছি, হ্যাঁ, তারপর দেখা যাক কতটুকু হেল্প হয়। মাইক্রোফোনটা একটু চেঞ্জ করছি, হ্যাঁ। এখন তোমরা একটু বললো তো সাউন্ডটা আসলে এখন আসতেছে কিনা। না আসার কথা, ঠিক আছে, ওকে। আসো এবার দেখো, তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করছে থেকে আউটসোর্সিং। দেন আসো, নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মিথস্ক্রিয়াটাকে কি বলা হয়? সামাজিক যোগাযোগ বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? সামাজিক যোগাযোগ। এই যে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে যে মিথস্ক্রিয়াটা হয়, এটাকে কি বলা হয়? সামাজিক যোগাযোগ বলা হয়, ঠিক আছে? এবার দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা, এটা আসো, এই যে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে খেয়াল করো কোথায় গেল, এই যে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়, মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। তাহলে এটাকে আমরা কোথায় পাইলাম? এটাকে আমরা পাচ্ছি হচ্ছে পেজ 10-এর 5th প্যারাতে।
ফিফথ প্যারাতে পাচ্ছি। এরপরে খেয়াল করো কি বলতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে কি কি। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। হ্যাঁ, এইটাও ওই সেম পেজে এটাও পেয়ে যাবা, ঠিক আছে। এগুলোই সোশ্যাল মিডিয়া। সবচেয়ে জনপ্রিয় দুটি, সবচেয়ে জনপ্রিয় হলো কে কে, ফেসবুক ও টুইটার। আছে তো অনেকেই, কিন্তু সবচেয়ে জনপ্রিয় কে, ফেসবুক ও টুইটার। এই যে খেয়াল করো, সবচেয়ে জনপ্রিয় যে ফেসবুক ও টুইটার, সেটা কথাটা এখানে লেখা আছে। এই যে দেখো, ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত, যেমন এই যে আগের চারটা, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটা মাধ্যম হচ্ছে কি, ফেসবুক ও টুইটার। তাহলে এটাও আমরা পেজ 10-এর লাস্ট প্যারাতে পেয়ে যাচ্ছি, পেজ 10-এর লাস্ট প্যারাতে পেয়ে যাচ্ছি। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই দুইটা। মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠা করেন কি, ফেসবুক প্রতিষ্ঠা করে। কত তারিখে তৈরি করে ফেসবুক? 4 ফেব্রুয়ারি 2004, এই তারিখে ও এটা আবিষ্কার করে ফেসবুক। মার্ক জাকারবার্গ ফেসবুক আবিষ্কার করে কত সালে? 4 ফেব্রুয়ারি 2004-এ এটা আবিষ্কার করে, ঠিক আছে। আচ্ছা, একটু সহ্য করো, হ্যাঁ একটু সহ্য করো। এবার দেখো স্ট্যাটিস্টিক কি, স্ট্যাটিস্টিকা এর রিপোর্ট 2018 অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারী কত? 2.7 বিলিয়ন। 2.7 বিলিয়ন। ফেসবুক চালু হয় কত সালে? যে 2004 সালের 4 ফেব্রুয়ারি। দেখো, এই যে ফেসবুক সম্পর্কে যত ইনফরমেশন, এগুলো তোমরা পাবা কোথায়? সব হচ্ছে পেজ 11-এ। দেখো, এটা কত পাবো, কোথায় পাবা? পেজ 11-এর ফার্স্ট প্যারাতে। হ্যাঁ, পেজ 11-এর কোথায়? ফার্স্ট প্যারাতে গেলে এটাও পেয়ে যাবা, এটাও পেয়ে যাবা, ঠিক আছে। এবার দেখো এই যে ফেসবুকে একটু যাই, পেজ 11, এই যে ফেসবুক সম্পর্কে কি কি জানতে হবে? 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার বন্ধুদের সঙ্গে নিয়ে এটি প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এবার দেখো, এই যে আরেকটা জিনিস, www.statistica.com এর রিপোর্ট অনুসারে জুলাই সেপ্টেম্বর 2018 অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2.7 বিলিয়ন। দেখো, এখানে আরেকটা কথাও আছে, 2015 সালেও একটা হয়েছিল, তখন মনে হয় 1415 মিলিয়ন, মানে 1.4 বিলিয়ন মতো ছিল 2015 সালে, ঠিক আছে। ওইটার একটা হিসাব আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে ফেসবুকের পার্টটা গেল। এবার দেখো, মাইক্রো ব্লগিং বলা হয় কাকে? টুইটারকে। এবার দেখো, টুইটারের 140 অক্ষরের মধ্যে প্রকাশিত বার্তাকে কি বলা হয়? টুইটার বলা হয়। দেখো, এইটা পেজ 11-এর সেকেন্ড প্যারাতে গেলে পেয়ে যাবা এই দুইটা জিনিসই। এই যে খেয়াল করো, দেখো টুইটার কি, টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে। তবে ফেসবুকের সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে, এটি ব্যবহারকারীদের সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে তাদের মনোভাব প্রকাশ করতে বলে, যেখানে ফেসবুকের এসব কিছু যায় আসে না, যত পৃষ্ঠা খুশি লিখতে পারো। এজন্য এটিকে কি বলা হয়? মাইক্রো ব্লগিং। যেহেতু এটা একটা ছোট করতেছে, তাই একে কি বলতেছে? মাইক্রো ব্লগিংয়ের একটি ওয়েবসাইটে বলা হয়। দেখো, 140 অক্ষরের এই বার্তাকে কি বলা হয়? টুইট বলা হয়, ঠিক আছে। টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সে সদস্যকে অনুসরণ বা ফলো করতে পারেন। কোনো সদস্যকে যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় ফলোয়ার বা অনুসারী। তাদেরকে ফলোয়ার বা অনুসারী বলা হয়, ঠিক আছে। টুইটার গেল। এবার আসো, এটা হচ্ছে বিনোদনের যে পার্টটা, আইসিটি। সেখানে কি বলছে দেখো, প্রথম দিককার কম্পিউটারগুলোর কাজ ছিল কি? শুধুমাত্র হিসাব করা। প্রথম দিককার যে কম্পিউটারগুলো, তাদের কাজ কি ছিল? হিসাব করা, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে কি, এটা তুমি পাবা হচ্ছে পেজ 11-এর লাস্ট প্যারার 7 লাইনে তুমি এটা পাওয়ার কথা। দেখো, আসো একটু যাই, এই যে লাস্ট প্যারা, হ্যাঁ লাস্ট প্যারা 7 নাম্বার লাইন কই গেল? 1 2 3 4 5 6 7। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, তখন তার মূল কাজ ছিল কম্পিউট বা হিসাব করা। প্রথম যেটা ছিল, এটা কি ছিল? হিসাব করা। চেঞ্জই তো করলাম, তারপর ওদিকে পুটপুট করে। একটু হোল্ড করে তো তোমরা। তোমরা এবার একটু খেয়াল করো তো, পুটপুট সাউন্ডটাতে গেছে কিনা। সরি, তোমাদের কানের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে।
হয়ে গেছে, সাউন্ডটা হচ্ছে, হ্যাঁ তাই না? আচ্ছা ওকে, না প্লিজ এইটা আবার তোমরা কেউ করো না, হ্যাঁ সাউন্ড প্রবলেম একটু হচ্ছে দেখে তোমরা আবার এই কাজটা কেউ করো না, আমি কিন্তু খুব ভয় পাই ভাই। শ্যাডো, আহারে বোকা, বুঝলা না? আইসিটি বিজ্ঞানী কে? আইসিটি বিজ্ঞানী হচ্ছে স্যার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সানি। এবার জিজ্ঞাসা করা লাগে? ওকে আচ্ছা এবার আসো, ঠিক আছে এবার আসো, তাহলে প্রথম কথাটা তোমরা বুঝলা। এবার আসো, কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কাজে? বিনোদনের কাজে। এই এই কথাটার সাথে কি তোমরা কি একমত? হ্যাঁ, আইসিটি সবচাইতে বেশি ব্যবহার করা হয় যে বিনোদনের জন্য। এটা কি আচ্ছা আজকের মতো একটু সহ্য করবে, সমস্যা নেই, ঠিক আছে। দেখো কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? বিনোদনের জন্য। এইটা যদি সত্যি কথা, এটা তোমরা একটু খেয়াল করো। এই যে দেখো এখানে আছে, ধীরে ধীরে বিনোদনের জন্য ব্যবহৃত হতে শুরু করছে। এখন সাধারণ মানুষ কম্পিউটারকে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করে বিনোদনের জন্য। সবচেয়ে বেশি ব্যবহার করে কোথায়? বিনোদনের জন্য। তার মানে দেখো এইটাকে তোমরা কোথায় পাচ্ছ? এটাকে তোমরা পাচ্ছ পেজ 11 এর লাস্ট এর শেষের দিকের চতুর্থ লাইনে, শেষের ফোর্থ লাইনে তুমি এটা পেয়ে যাচ্ছ, শেষের ফোর্থ লাইনে। এবার দেখো সিডি রম ও ডিভিডির কারণে সম্ভব হয়েছে কি? কম্পিউটারের বিশাল পরিমাণ তথ্য রাখা। হ্যাঁ, কম্পিউটারের বিশাল পরিমাণ তথ্য রাখা, কম্পিউটারের বিশাল পরিমাণ তথ্য রাখার কারণটাই হচ্ছে এটা। ঠিক আছে শাহেদ, আমরা কি ওদেরকে কোনোভাবে কোনো হেল্প করতে পারবো না? ঠিক আছে, এবার দেখো এই যে দেখো সিডি রম, এই যে কথাটা হচ্ছে এই যে সিডি রম কিংবা ডিভিডি বের হওয়ার পর, সিডি রম কিংবা ডিভিডি বের হওয়ার পর সেখানে বিশাল পরিমাণে তথ্য রাখা সম্ভবপর হয়েছে। তার মানে দেখো এটা হচ্ছে পেজ 11 আর 12 এর যৌথ প্রযোজনায় তোমরা পাবা পেজ নাম্বার 11 প্লাস পেজ নাম্বার 12। হ্যাঁ, যৌথ প্রযোজনায় এটা তোমরা পেয়ে যাবা। অনেক সাউন্ড হচ্ছে, একটু দেখো না কিছু করা যায় কিনা। তোমরা একটু হ্যাঁ একটু হোল্ড করো, দেখো তো এটা একটু ইয়া ক্যামেরার থেকে খুলে আবার লাগাই দেখো। আমি পোর্টটা একটু ঘোরাই, দেখো ফ্রেমিং যেতে পারছে না। পিন্টু তুমি এটা সঠিক বলেছো। আচ্ছা দেখো তো সাউন্ডের প্যারাটা এখন তোমাদের কিছু কিনা? এই এখনো ইয়ে পাচ্ছে না, মাইক্রোফোন পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু কিন্তু নয়েজ আছে, হ্যাঁ নয়েড হচ্ছে। হ্যাঁ এই তোরা আবার এটা বলিস না, ওরা আবার কয় স্যার ব্রেক দিচ্ছে না, সবাই রাজুতে আসেন, আন্দোলন করতে আসবে। এত নয়েজ কেন? এই এখন ব্রেক চালাবো ভাই, এখনই এমসিকিউ তে চলে যাবো। হ্যাঁ আমরা শেষের পথে প্রায় এমসিকিউ তে যাবো। অটোমেটিক্যালি তোমরা কিন্তু 2-3 মিনিট একটা ব্রেক পেয়ে যাচ্ছ। আচ্ছা এবার একটু দেখো, আই হোপ সো এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো বিনোদনের একটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে কি? কম্পিউটার গেম। হ্যাঁ, কেউ যেন আবার সিনেমা লেখা দিও না, এটা কি হবে? কম্পিউটার গেম হবে। বিনোদনের একটা হচ্ছে কি? কম্পিউটার গেম। এই যে দেখো বিশ্বাস নয়, দেখো এই যে দেখো 12 নম্বর এসে আসো,
12 নম্বরে আসো। এবার দেখো, ঠিক আছে, সিনেমা হলে না গিয়ে ঘরে বসে কম্পিউটার কিংবা টেলিভিশনের ডিভিডিতে থেকে চলচ্চিত্র দেখা এখন খুবই সাধারণ একটা বিষয়, তাই তো? এইবার খেয়াল করো, এই যে দেখো তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার পর নতুন কিছু বিনোদনের জন্ম হয়েছে যেটি আগে উপভোগ করা সম্ভব ছিল না। তার একটি হচ্ছে কম্পিউটার গেম। সারা পৃথিবীতেই এখন কম্পিউটার গেমের বিশাল শিল্প তৈরি হয়েছে এবং নানা ধরনের কম্পিউটার গেমের জন্ম হয়েছে। কম্পিউটার গেমের ব্যাপক জনপ্রিয়তা দেখেই আমরা আন্দাজ করতে পারি একটি বিনোদনের অত্যন্ত একটি সফল মাধ্যম। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি একদম একটা ছোট মানুষও গেম খেলে, ছোট মানুষে যেমন গেম খেলতে চায়, আবার অনেক বড় লেভেলের, হ্যাঁ, মুরব্বী হয়ে গেছে মুরব্বীরাও কিন্তু গেমটা ছাড়ে না। ঠিক আছে, একদম ছোট থেকে শুরু করে এই বড় পর্যন্ত সবাই হচ্ছে এটা ইউজ করে। ঠিক আছে, তাহলে এটাও তুমি কোথায় পাবা? পেজ 12 সেকেন্ড প্যারাতে, পেজ 12 সেকেন্ড প্যারাতে তুমি এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওকে। এবার আসো, দ্রুত গতির ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণ হচ্ছে কি ফাইবার অপটিক নেটওয়ার্ক। ঠিক আছে, বা ফাইবার অপটিক, এখানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কি? কেবল। ঠিক আছে, ফাইবার অপটিক কেবলের আরেকটা নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার। দেখো, অপটিক্যাল ফাইবার আর ফাইবার অপটিক কথাটা কিন্তু একই। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার আর ফাইবার অপটিক কথাটা কিন্তু একদম সেম। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, এটা তুমি কোথায় পাবা? আসো দেখো, এই যে পেজ 12 একদম ফার্স্টেই আছে, পেজ 12 একদম ফার্স্টেই আছে। এই যে দেখো ফাইবার অপটিক, এই যে ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে। ঠিক আছে, কাজে এটা নিয়ে কোনো কথা নেই। এবার দেখো, তথ্য প্রযুক্তির উন্নতির ফলে নতুন বিনোদন কি? নতুন বিনোদন হচ্ছে কম্পিউটার গেম। ঠিক আছে, এটাতে একটু আগে আমরা পড়লাম, তো এটাতে তোমাদের কোনো পেইন হওয়ার কথা না। ঠিক আছে, হওয়ার কথা না, এটা হচ্ছে কি কম্পিউটার গেম। ঠিক আছে, এরপরে কি বলতেছে দেখো, তথ্য প্রযুক্তির ফলে চলচ্চিত্রগুলো এখন কি হয়ে উঠেছে? তথ্য প্রযুক্তির ফলে চলচ্চিত্রগুলো এখন হয়ে উঠেছে গ্রাফিক্স নির্ভর। কেউ আবার বলে ফেলো না যে বেশি, তোমরা তো কাবসাবে এগুলো বুঝোই, তাই না? ঠিক আছে, এই যে দেখো, এইটাই তো পেজ 12 না? পেজ 12 এই যে সেকেন্ড প্যারাতে দেখো, এই যে দেখো, কই গেলি, কোথায় জানি আছে, এই যে গ্রাফিক্স নির্ভর। এই যে দেখো, অভিনেতা অভিনেত্রী ছাড়াই গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রের ডিজিটাল অভিনেতা অভিনেত্রীর জন্ম হতে শুরু করেছে। মানে গ্রাফিক্স নির্ভর, এটা হচ্ছে কি কম্পিউটার, কি হচ্ছে দেখো, কম্পিউটার দিয়েই সব করে ফেলতেছে। দেখো, ধরো ডেমো একজন বাইক নিয়ে জাম্প করতেছে, ওইখানে শাহরুখ খানকে বসায় দিচ্ছে, ওইখানে বসায় দিচ্ছে মুস্তাফিজুর রহমান সানিকে। ঠিক আছে, দেখো, এই যে তোমরা যে ধুম 4 মুভি দেখছো না, সরি ধুম 4, বা ধরো এই যে তোমরা যে দেখছো না ক্রিস 786, ক্রিস 786 মুভির নায়ক কিন্তু ছিলাম আসলে আমি ওই সব স্ট্যান্ড করছি, হ্যাঁ, ধুম ধারাক্কা সব কিছু করছি। ওইখানে এসে কারে বসাই দিছে? ওইখানে এসে বসাই দিছে সালমান কুমার রে। এই সরি, ওই মুভিতে সালমান কুমার করে নাই, ওই মুভি কে করছে? ঋত্বিক খান। ঠিক আছে, এখন দেখো বসাই দিছে। তো এইগুলো কিন্তু গ্রাফিক্স নির্ভর। ঠিক আছে, ওকে। ওকে, এরপরে আসো, নেক্সট অ্যানিমেশন কার্টুন। এই যে দেখো, আচ্ছা, এই যে গ্রাফিক্স নির্ভর যেটা পাইলাম, এই গ্রাফিক্স নির্ভর এটা কিন্তু তোমরা একটু মার্ক করে রেখো, কিন্তু গ্রাফিক্স নির্ভর এটা কোথায় পাইছি? পেজ 12 হ্যাঁ, এটা কোথায় পাচ্ছি? পেজ 12 সেকেন্ড প্যারাতে, পেজ 12 সেকেন্ড প্যারাতে, হ্যাঁ, লাস্টের দিক থেকে 3 নাম্বার লাইনে পাইছি। অ্যানিমেশন কার্টুন ও গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র তৈরিতে ব্যবহৃত হয় কি শক্তিশালী কম্পিউটার। শক্তিশালী কম্পিউটার ছাড়া ভাই এটা করা সম্ভব না। ঠিক আছে, আই এম সরি। এবার আসো, এরপর কি বলতেছে, ডিজিটালাইজেশনের ফলে সময় সাশ্রয় হচ্ছে কত? শতকরা 80 থেকে 90%। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, ডিজিটালাইজেশনের ফলে এই জিনিসটা সেভ হচ্ছে। এরপরে কি বলছে দেখো, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে কয়টা বিষয়কে? 4টি বিষয়কে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে, কয়টা বিষয়কে গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি? 4টা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই 4টা বিষয় কি কি দেখো, মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, কানেক্টিভিটি, যে জিনিসটা জনগণের সম্পৃক্ততা, এটা কি কথা? এটা হচ্ছে কি কানেক্টিভিটি।
কানেক্টিভিটি, তারপরে কি সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। এই চারটাতে সরকার মনে করো একদম উঠে পড়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, ঠিক আছে। এবার আসো কি বলতেছে, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সারা দেশে বসানো হবে কি ফাইবার অপটিক লাইন। ফাইবার অপটিক লাইন এটাও তোমরা কোথায় পাবা জানো, এটা পাবা হচ্ছে পেজ নাম্বার 13-এ। আসো দেখো এই যে পেজ নাম্বার 13 কই, এটা হচ্ছে 13, হ্যাঁ ওকে, পেজ নাম্বার 13-এর লাস্ট যে প্যারাটা, ওমা এই যে আইসেরটা মশা, দেখো ওকে, পেজ নাম্বার 13-এর এই যে লাস্ট প্যারাতে তুমি এটা পাবা, ঠিক আছে। কই গেল, এই যে অপটিকে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়া, কি এই যে ফাইবার অপটিক বসায় এটা দিবে আর কি, হ্যাঁ। মাত্র 1-1.5 দশক আগেও, দেখো কি বলতেছে, মাত্র 1-1.5 দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল কি নগণ্য। এখন নির্দ্বিধায় বলা যায় এই দেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতে নাগালে ফোন রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতে কি ফোন রয়েছে, এটা গেল, ঠিক আছে। এটা তাহলে কোথায় পেলাম, পেজ 13-এ, পেজ 13-এর লাস্টে পাইছি, এটা লাস্টে পাইছি। মাত্র 1-1.5 দশক আগেও এদেশে টেলিফোন লাইনের সংখ্যা কি ছিল নগণ্য, এটাও একই জায়গায় আছে, ঠিক আছে। এই যে মাত্রই পড়লাম। এবার খেয়াল করো, দেখো বর্তমানে ইউনিয়ন পর্যায়ে কি খোলা হয়েছে, দেখো ইউনিয়ন পর্যায়ে খোলা হয়েছে ইনফরমেশন সার্ভিস সেন্টার। বর্তমানে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কি খোলা হয়েছে, সার্ভিস সেন্টার, ঠিক আছে। এটা তোমরা কোথায় পাবা, এটা তোমরা একটু আসো, বই আসো, পেজ 14-এর ফার্স্টেই পাবা, ঠিক আছে। এই যে ইউনিয়ন পর্যায়ে কি খোলা হয়েছে, ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে প্রত্যন্ত এলাকার লোকজনের জন্য। এরপরে দেখো লিফ্রগ অর্থ হচ্ছে কি বড় বড় লাভ দেওয়া। এই কথাটা কেন বলছে দেখো, এটা হচ্ছে কি পেজ নাম্বার 14-এ, সরি পেজ নাম্বার 14-এর লাস্ট লাইনে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এবার খেয়াল করো লিফ্রগ কথাটা কেন ইউজ করা হয়েছে সেটা একটু আমি তোমাদেরকে বলি। লিফ্রগ কথাটা হচ্ছে, এখন ধরো অন্যান্য দেশের তুলনায় আমাদের সার্ভিস তো অনেক পিছায়, ডিজিটালাইজেশন আমরা অনেক পিছায় না, তো আমরা যদি পিছায় না থাকি, আমরা যাতে একে অন্যের সাথে একটা ম্যাচিং করে চলতে পারি, ওদেরকে তো ধরতে হবে। ওদেরকে ধরতে গেলে কি বড় বড় লাভ দেওয়া লাগবে না, এই যে এখন তো আর কচ্ছপের মতো গেলে হবে না, খরগোশের মতো কি বড় বড় লাভ দিতে হবে, তাই না? তাইলে এই না আমরা বড় বড় লাভ দিয়ে ওটাকে আগাইতে পারবো। তো ওইটা এখানে ইউজ করছে লিফ্রগ হিসেবে, ঠিক আছে। ওইটা এখানে ইউজ করছে কি লিফ্রগ হিসেবে। তারপর কি হচ্ছে দেখো, নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, 57তম। বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, 57তম। এটা তোমরা কোথায় পাবা জানো, এটা তোমরা পাইতে গেলে তোমাদেরকে হচ্ছে বইয়ের পেজ নাম্বার 14-এর সেকেন্ড প্যারাতে যাইতে হবে। পেজ নাম্বার 14-এর সেকেন্ড প্যারাতে যাইতে হবে। দেখো পেজ নাম্বার 14-এর সেকেন্ড প্যারাতে যদি যাও, এইখানে পাবা স্যাটেলাইট। এই যে দেখো এখানে কিছু ইনফরমেশন একটু মার্ক করো। 2018 সালের 12ই মে তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে বাংলাদেশ 57তম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা করতে পারি। তাই স্যাটেলাইটটার নাম হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আর এরপর হচ্ছে এটা পাঠানো হয় কত সালে, 2018 সালের 12ই মে। আর হচ্ছে এটি কততম রাষ্ট্র হিসেবে, 57তম। তার মানে আমাদের আগে আরও 56টা রাষ্ট্র তাদের নিজস্ব স্যাটেলাইট প্রেরণ করে, ঠিক আছে। এবার দেখো স্যাটেলাইট ব্যবহার করে কোথায় কোথায় উপকার পাওয়া যায়, শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস, নানা ক্ষেত্রে সুফল পাওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি লাভ করবে, ঠিক আছে। টেলিভিশন সেবা, এই দেখো এছাড়াও টেলিভিশন সেবাও পাওয়া যাবে, আবার কি জাতীয় নিরাপত্তার কাজেও স্যাটেলাইটটি ব্যবহার করা যাবে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো 80 নম্বরটা কি, 2018 সালের 12ই মে মহাকাশে প্রেরণ করা হয় কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। তাহলে দেখো এর মধ্যে কি গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমাদের শেষ হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য শেষ হওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এমসিকিউ শুরু করব, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ শুরু করব। এখন দেখো এই যে এমসিকিউটা আমরা শুরু করব,
সর্বপ্রথম হচ্ছে 24 সালের কিছু বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। 24 সালের বোর্ড কোশ্চেন আমরা 26টা কোশ্চেন, আমি আগেই বলছিলাম 24 সালের টোটাল 26টা প্রশ্ন আসছে এই প্রথম অধ্যায় থেকে, এইগুলো আমি তোমাদেরকে এখন করাবো। ঠিক আছে, দেখো এখন দেখবা আমার আর এক্সপ্লেন করার কিছু নাই, এখন শুধু টিক চিহ্ন দিতে পারবো। আমি খুবই 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 খুশি হব যদি তোমরা আমার সাথে অ্যান্সারগুলো করো আর কি। ঠিক আছে, তোমরা আমার সাথে অ্যান্সারগুলো করলে খুবই খুশি হব। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করো, বলো। বলো, এই যে তাহলে আমাদের 1 নাম্বারটা বলো। 1 নাম্বারটা বলো। সাবরিনা ইউসুফ, আস্তাগফিরুল্লাহ, এটি গায়ো না, হ্যাঁ এটি গায়ো না, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ গুনাহ দিবে। হ্যাঁ, এই যে আসো, 21 শতকের সম্পদ কোনটি? দেখো 21 শতকের সম্পদ, আধুনিক পৃথিবীর সম্পদ সব কিন্তু আলাদা। 21 শতকের সম্পদ কোনটা? জ্ঞান। 21 শতকের সম্পদ কোনটা? জ্ঞান। দ্বিতীয়ত আসো, ঠিক আছে, 21 শতকের সম্পদ কিন্তু জ্ঞান, তাই না? জি আসো, নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? বলো। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম, দেখো অলিখিত নিয়ম কিন্তু দুইটা, হ্যাঁ দুইটা। অলিখিত নিয়ম ছিল কয়টা? দুইটা। একটা ছিল হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন এটা ছিল হচ্ছে একটা, এইটাই ছিল। হ্যাঁ, অলিখিত নিয়ম হচ্ছে এটা ছিল। দুইটা টপিক, একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন, আরটা হচ্ছে গ্লোবালাইজেশন। কিন্তু তোমার হচ্ছে অলিখিত নিয়ম এই একটাই, ইন্টারন্যাশনালাইজেশনটা। সেটা হচ্ছে কি, যে দেশে যাও না কেন, যে দেশের কালচারে থাকো না কেন, সব দেশের কালচারের সাথে তোমাকে টাচে থাকতে হবে। ঠিক আছে, অ্যান্সার বলতেছো, বলো অ্যান্সার 3 বলো, অ্যান্সার 3টা বলো। আধুনিক কম্পিউটারের জনককে? আধুনিক কম্পিউটারের জনককে? চার্লস বেবেজ। চার্লস বেবেজ। বিল গেটস, স্টিভ জবস এরা কি করছে এটা তো তোমরা জানোই, অলরেডি পড়ে ফেলেছি আমরা। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়? অ্যাডা লাভলেস। কে? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস সম্পর্কে যে ইনফরমেশন আমরা তো ক্লাস অলরেডি একবার পড়ে ফেলছি। তিনি কি? কবি লর্ড বায়রনের কন্যা, তাই তো। 1833 সালে সর্বপ্রথম তার একবার কি হয়, ওই যে চার্লস ব্যাবেজের সাথে পরিচয় হয়। এবং 1840 অথবা 42, গুগল বলে 42, বই বলে 40, এই সালে হচ্ছে কি করে উনি চার্লস ব্যাবেজের সাথে একসাথে তুরিন বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে সর্বপ্রথম প্রোগ্রামিং জিনিসটাকে কি করে, ওই তোমার হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, তখন নাম ছিল, কম্পিউটারের সাথে উনি প্রোগ্রামিংটাকে যুক্ত করেন আর কি। ঠিক আছে, এটা লাভলেস। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে? এই যে দেখো, এটা কিন্তু আমি বইয়ে তোমাদেরকে দাগাই দিছিলাম, অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে। কি? অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে সর্বপ্রথম উনি বার্তা প্রেরণ করেন। দেখো, আইবিএম এর পূর্ণ নাম কি? বলো, আইবিএম এর পূর্ণ নাম কি? বলো। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর ফুল মিনিংটা কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। দেন আসো, কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেট? আরপানেট তৈরি হয়েছিল আইপি ব্যবহার করে, ইন্টারনেট প্রোটোকল। এটা হয়েছিল কি ব্যবহার করে? ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, বই অলরেডি আমি তোমাদেরকে দাগাই দিয়েছিলাম। দেখো, আমি কিন্তু অলরেডি পুরা বইটা দাগাই তোমাদেরকে পড়াইছি। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে একটু খেয়াল করো, এই যে দেখো, এখানে কিন্তু পুরা বইটা দেখো, এই যে ধরো এই বইয়ের ফার্স্ট থেকে শুরু করলে, হ্যাঁ মাঝখানে কয়েকটা বাদ দিয়ে, কারণ ওইগুলো আমরা জানি মুখস্থ দেখা। দেখো পুরা বই, এই যে দেখো এখানে দেখো পুরা বই আমি দাগায় দাগায় তোমাদেরকে পড়াইছি, পুরা বই দাগায় দাগায়। এখানে মাঝখানে ওনাদের কাজকামগুলো আমরা জানি, ফেসবুক টুইটার, এই জন্য এইগুলো একটু দাগানো হয় না। তাছাড়া কিন্তু পুরা বই দাগায় দাগায় আমি তোমাদেরকে পড়াইছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু এগুলা একটু দেখো, বুঝছো। ঠিক আছে, পরে আসো, গেল নেক্সট। দেখো কি বলতেছে, এমএস ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এমএস ডস অপারেটিং সিস্টেমের প্রকৃতি। এমএস ডস মানে কি বুঝো? এমএস ডস মাইক্রোসফট। কে? মাইক্রোসফট। এমএস হচ্ছে মাইক্রোসফটের জন্য। ঠিক আছে, ওকে। এমএস ডস বিকশিত হয় কত সালে? এটা বিকশিত হয় 1981 সালে।
এইগুলা কিন্তু একটু ঠাডা পড়তে হবে, বুঝছো। 1981 সালে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? উইন্ডোজ। ম্যাক ব্যবহার করা হয় কোথায়? শুধুমাত্র অ্যাপেলের ডিভাইসগুলোতে ম্যাক ইউজ করা হয়। আর অনেক উন্নত মানের প্রোগ্রামার, কি বলছে দেখো, অনেক উন্নত মানের প্রোগ্রামার যারা, তারা এটা ইউজ করে, লিনাক্স। দেন আসো কি বলতেছে দেখো, এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেন কে? এইচটিটিপি বলো, এটা বলতে পারলে 2 টাকা দিব তোমাদেরকে। এইচটিটিপি ব্যবহার করে সর্বপ্রথম করেন কে? দেখো এই একজন ব্যক্তি, টিম বার্নার্স-লি। স্যার, ওনাকে স্যার বলে সম্বোধন করা হয়, হ্যাঁ, স্যার টিম বার্নার্স-লি। কি বলতেছি ভালো মতো বুঝছো, দেখো স্যার মুস্তাফিজুর রহমান সানি। এই আসলে সত্যটা বারবার বিকশিত হয়ে যায়, তো এটা বলি না, আমি বলছি স্যার টিম বার্নার্স-লি। হ্যাঁ, তিনি কি করেন, ও বহুত কিছু বানাইছে। টিম বার্নার্স-লি হচ্ছে, উনি দেখো, উনি WWW এর জনক। উনি প্রথম ওয়েবসাইট তৈরি করছে, আবার উনি কি করছে, উনি HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে। বহুত কাজ করছে এই লোক, বহুত কাজ করছে, খায় দেয় কাজ ছিল না। এই যে দেখো WWW এর জনককে, এই যে হচ্ছে ওনার পুরো নাম, স্যার মুস্তাফিজুর রহমান সানি। হ্যাঁ, দেখো স্যার টিমোথি জন বার্নার্স-লি, সংক্ষেপে বলা হয় টিম বার্নার্স-লি। এই যে মথি জন, এটা বাদ দিয়ে দেয়, ঠিক আছে। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছ। এবার আসো, অ্যাডা লাভলেস কে ছিলেন? দেখো অ্যাডা লাভলেস কবি লর্ড বাইরনের কন্যা, ইয়েস ছিলেন। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক, ইয়েস। চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে, এটাও ট্রু। তাহলে 3টাই সঠিক। তাহলে অ্যান্সার কি হবে? 1, 2 ও 3। অ্যান্সার হবে 3টাই সঠিক। তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লেগেছে? 80 থেকে 90% কমেছে। ওকে, হার্টের রুগী, বুঝছো, এখানে একটু দেখো, হার্টের রুগী সনি সাহেব পরিষেবা সমূহের বিল পরিশোধ করতে পারছে না, বুঝছো, কি করতে পারে না? পরিষেবা সমূহের বিল পরিশোধ করতে পারছেন না। তার জন্য কোন সেবাটি প্রযোজ্য বলো? সে কিছু পরিষেবা, এইটা বলো। এইটার কারেক্ট অ্যান্সারটা অনেক বইয়ে ভুল দেওয়া আছে, এটা আমি তোমাদের থেকে একটু নিব, বলো এটা সঠিক অ্যান্সারটা কি হবে বলো। সে আসলে কিসের, তার জন্য কোন সেবাটি প্রযোজ্য বলো? 15 নাম্বারটা বলো। এইটা কিন্তু অনেক বই আমি দেখছি ভুল অ্যান্সার দেওয়া। হ্যাঁ, তোমরা একটু 15তে আসো, বলো। বলো, এইটা পারলে তোমাদের সবাইকে একটা করে চকলেট খাইয়ে দেবো, চকলেট। এটা লিখে দিও যে 15-এর কোনটা অ্যান্সার হবে, 15-এর। আরে এখনো সবাই 14-এ পড়ে আছে। মিথিলা যেমন বলছে 15-এ। আরিয়ান বলতেছে ই সার্ভিস। আহা, সাকিব হাসানের কোনটা এখন কে কি বলে? আচ্ছা, ওগুলো তোরা শুনিস না, বল। ফাতিমা বলতেছে কনফিউজড। ওকে, ই সার্ভিস, বি, সি, অনেকে অনেকটা বলতেছে। আচ্ছা, ওকে, খেয়াল করো, এই যে দেখো, প্রথম হচ্ছে হার্টের রুগী, বুঝছো, হার্টের রুগী। তো দেখো অনেকেই এটা দেখে ই স্বাস্থ্যসেবা দিয়ে দিবা। এখন বুঝো, একজন হার্টের রুগী ই স্বাস্থ্যসেবায় কি হবে তার? ভাই, আপনি হসপিটালে যে ডক্টরের দেখায় হার্টের রিং পরান না, অনলাইনে কি ডাক্তার হার্টের রিং পরাই দেবে? দেবে না। ওইটা হচ্ছে দিছে তোমাদেরকে জাস্ট বিভ্রান্ত করার জন্য, একটু, হ্যাঁ, বিভ্রান্ত করার জন্য। এখানে দেখো উনি কিছু পরিষেবা সমূহের বিল সেবা দিতে পারতেছে না, যেই পরিষেবাগুলো হচ্ছে ই সার্ভিস। উনি হার্ট দুর্বলের কারণে ব্যাংকে যে এখন গ্যাসের বিল দিতে পারতেছে না।
উনি যে ইন্টারনেটের বিল দিতে পারতেছে না, বিদ্যুতের বিল দিতে পারতেছে না, অনলাইনে পাসপোর্ট করবে, দেশের বাইরে চিকিৎসা করতে যাবে, পাসপোর্টের বিল জমা দিতে পারতেছে না, তাইলে তার এখন দরকার হচ্ছে কি ই সার্ভিস। ও ওনার তো ই স্বাস্থ্যসেবা এখন হবে না, উনি অ্যাকচুয়ালি এই পরিষেবাগুলোর বিল পরিশোধ করবে। উনি তো এখানে তো বলে নাই তার চিকিৎসার জন্য কি হবে। যদি চিকিৎসার জন্য বলতো ওকে ফাইন, আমরা ই স্বাস্থ্যসেবার দিকে যাইতাম। যদি বললো চিকিৎসার জন্য, বলছে কি যে সে পরিষেবা সমূহের বিল পরিশোধ করতে পারতেছে না, এর জন্য তাকে ই সার্ভিসই নিতে হবে। ঠিক আছে, ওই যে আরেকজন আবার আইসি ই গভর্নেন্স, বেটা ঠিক আছে, এটা আসো। সেটা হচ্ছে কি ওকে, বর্তমানে সরকারি ও বেসরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কি হয়েছে দেখো, স্বল্প সময়ে সেবা পাওয়া যায়, ইয়েস। সেবার মান উন্নত হয়েছে, ওকে। ছুটির দিনেও শুক্রবারেও পাওয়া যায়, তাহলে এটার আনসার কি হবে? 1, 2 ও 3, তিনটাই হবে, তাই তো? তিনটাই। নেক্সট আসো, ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলা হয়? হ্যাঁ সেবা না ই সার্ভিস, সরি আমি তো লার্নিং দিয়ে ফেলাইতে গেছিলাম। ইলেকট্রনিক মাধ্যমে সেবা, হ্যাঁ সেবা হচ্ছে ই সার্ভিস, তাই না? ই সার্ভিস। পরেরটা আসো, পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণকে কোনটির আওতাভুক্ত? পাঠ্যপুস্তকের, দেখো পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত? এইটা কিন্তু ই সার্ভিসের আওতাভুক্ত। এইবার আমাকে তোমরা একটু বলো যে এটা ই লার্নিং এর সাথে তোমাদের যদি কারোর সাথে মতভেদ থাকে ই লার্নিং, তাহলে আমি তোমাদেরকে এটা এখন তোমাদেরকে একদম স্পষ্ট বইয়ে দেখাই দিতে পারি। আগে আমাকে একটু বলো তোমাদের কারো এই দ্বন্দ্ব আছে কিনা যে এটা ই লার্নিং এর? আগে একটু বলো এই দ্বন্দ্ব তোমাদের ভিতরে কারোর ভিতরে আছে কিনা যে এটা ই লার্নিং হবে ভাইয়া? এই জিনিসটা একটু আমাকে বলো যে তোমাদের ভিতরে কারো মনের ভিতরে এই খটকা আছে কিনা যে ভাইয়া এটা ই লার্নিং হবে। কারোর ভিতরে কি এই কনফিউজ আছে কারোর ভিতরে 18 নম্বরে যেটা ই লার্নিং হবে? এই কনফিউশন থাকলে কিন্তু আমাকে বলতে পারো ভাইয়া, আমি এখনই তোমাদেরকে দেখাই দিব। যে ই লার্নিং হবে এইটা কেউ যদি বলো তাহলে এখনই বলে ফেলো কিন্তু তাড়াতাড়ি, আমি তোমাদেরকে এখনই দেখাই দিব স্পষ্ট করে। আচ্ছা আচ্ছা, সাকিবুল বলছে কি ইট শুড বি ই লার্নিং, ওকে ইট শুড বি ই লার্নিং বাট অ্যাকর্ডিংস টু ইয়োর বুক, অ্যাকর্ডিংস টু ইয়োর বুক এটা দেখো কি আসে। দেখো এটা তোমরা বলতে পারো ই লার্নিং, এটা আমার মাথায় আসছিল ই লার্নিং এর কথা প্রথম একবার। হ্যাঁ এই যে এখানে একটু আসো, এইখানে একটু আসো, গো টু পেজ নাম্বার 8, হ্যাঁ বইয়ের পেজ নাম্বার 8-এ যাও একটু কষ্ট করে, পেজ নাম্বার 8-এ একটু যাও। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এখানে কিছু কথা আছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর সমূহের উদ্যোগে ইতোমধ্যেই অনেক ই সেবা চালু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমটা হচ্ছে পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ। হ্যাঁ এটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট, সম্পূর্ণ আলাদা একটা পার্ট, এই জন্য এটা কি একটা ই সেবার মধ্যে চলে গেছে। হ্যাঁ ই পুরজি, ই পর্চা, ই টিকিট, টেলিমেডিসিন, অনলাইন আই পারবে সব চলবে, কিন্তু ওইটা সম্পূর্ণ আলাদা একটা পার্টে চলে গেছে। ঠিক আছে, তাই ওইটা কোথায় যাবে? ই সার্ভিস, যেহেতু সার্ভিস অ্যাকর্ডিংস টু ই সেবা। ঠিক আছে, তাইলে এটা তোমরা কি করতে পারো? অ্যাকর্ডিং টু বইয়ের পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8 বলো। আমার ডিসিশনের সাথে সহমত না হইলে বলতে পারো। ওই যে দেখাই দিছি, এবার বলো। আছে কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, ওকে ওকে, এরপর আসো।
কি বলতে দেখো, বাংলাদেশের সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়? ইএমটিএস, কারণ ডাকঘরের সেবাই হচ্ছে ওইটা, ইএমটিএসটা। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার ই সার্ভিসের নাম কি? এটা হচ্ছে ই পর্চা সেবা। কতবার আসছে, হ্যাঁ, এবার মানে দুইটা বোর্ডে আসছে, রাজশাহী আর যশোরে, আর হচ্ছে 19-এ তো অনেক বোর্ডে, আদমজিতেও আসছে টেস্টে। সিওডি এর পূর্ণরূপ কি? এই যে কই গেল, কল অফ ডিউটি, এই একটা লেখা ছিল না, কল অফ ডিউটি সরাই দিছে, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, কেউ যেন আবার লেখা দিও না প্লিজ, কল অফ ডিউটি, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি। ওকে, এবার কি বলছে, টুইটারে একটি টুইট সর্বোচ্চ অক্ষরের বার্তা, কত অক্ষরের বার্তা দেয়? সর্বোচ্চ 140 অক্ষর। এবার 140 অক্ষরের মধ্যে বার্তাকে কি বলা হয়? টুইট বলা হয়। 140 অক্ষরের মধ্যে বার্তাকে কি বলা হয়? টুইট বলা হয়। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর, ঠিক আছে। ওকে, তারপরে কি, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে কোথায়? গুরুত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়নে, গুরুত্ব দেওয়া হয়েছে সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততার উপরে, দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তির ব্যবহারে। তিনটাতেই খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হবে তিনটাই। এবার আসো, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ব্যবহার করা যাবে টেলিভিশন সেবায়, জাতীয় নিরাপত্তা কাজে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কাজে। তাহলে অ্যান্সার কি হবে? আঙ্কারা মেসি, সবগুলা, তাই তো? ঠিক আছে। ইএমটিএস ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, থ্যাংক ইউ ফারদিন। ঠিক আছে, ওকে, এরপর আসো, নেক্সট। এবার দেখো, তোমাদের 24-এর কোশ্চেন শেষ, এখান থেকে কি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, মানে 24-এর কোশ্চেনের বাইরেও কিছু কোশ্চেন এখানে আছে, ঠিক আছে। 24-এর বাইরে এর আগে 23-এ বা বিভিন্ন সালে আসা, সেইগুলো এখানে আমরা পড়বো। দেখো, বর্তমানে দেশের সকল জমির রেকর্ড ও অনুলিপি সংগ্রহ করা যায় কিসের সাহায্যে? ই পর্চার মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে, মানব সম্পদ উন্নয়ন আর হচ্ছে জনগণের সম্পৃক্ততা। দেখো, স্বাস্থ্যসেবায় সরকার গুরুত্ব দিছে, কিন্তু রূপকল্প বাস্তবায়নের জন্য কিন্তু নয়। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3, ঠিক আছে। সরি, স্বাস্থ্যসেবাও আছে, তিনটাতে, সবগুলোতে গুরুত্ব দিছে, স্বাস্থ্যসেবা বাদ দিলে তো হবে না, তিনটায়। হ্যাঁ, ওকে, এবার আসো, সুমন সেন্ট মার্টিন বেড়াতে যে অসুস্থ হয়ে গেল, বুঝছো কোথায়? সেন্ট মার্টিন বেড়াতে যেয়ে সামুদ্রিক মাছ খেয়ে ডাইরেক্ট হয়ে গেছে। ফোনে এসে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো, 1 নাম্বার টেলিমেডিসিন, মোবাইল ফোনের মাধ্যমে, স্বাস্থ্যসেবা অনলাইন, কমার্স না। তাহলে অ্যান্সার কি হবে? 1 ও 2। সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তি ভূমিকা প্রধান? ওখানে আইসিটির ভূমিকা প্রধান, ঠিক আছে। টেলিভিশন, রোবট, কম্পিউটার ওখানে কোনো উপকার করে নাই। 21 শতকের সম্পদ কোনটি? আবার চলে এসেছি কোথায়? দেখো, 21 শতকের সম্পদ প্রথম প্রায়োরিটি হচ্ছে জ্ঞান, জ্ঞান যদি না থাকে তারপরে হচ্ছে কম্পিউটার। জ্ঞান যেহেতু নাই সেহেতু কি কম্পিউটার, এদের ভিতরে কম্পেয়ার করে, ঠিক আছে। এরপরে দেখো, সজলের বাবা সাভার সে বাসায় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন MBA কোর্স করতে চায়, এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে তাদের ক্লাস, লেকচার এবং ইন্টারনেটে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলো। এতে সে খুব ভালো প্রস্তুতি নিতে পারে। উদ্দীপকে কোন বিষয়টি তুলে ধরা হয়েছে? উদ্দীপকে অবশ্যই লার্নিং তুলে ধরা হয়েছে, অনলাইনে বসে বাসায় বসে পড়ালেখা করবে, লার্নিং। দেন আসো, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজকে। কোন বিজ্ঞানী তড়িৎ চৌম্বকীয় ধারণা প্রকাশ করেন? ম্যাক্সওয়েল, ঠিক আছে। তড়িৎ চৌম্বকীয় ধারণা। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? 1971 সালে। ইমেইল সিস্টেম তৈরি হয় 1971 সালে। 1971 সালে বহুত কিছু হয়, আর আমরা তখন নিজেদের জাতির অস্তিত্ব রক্ষায় ব্যস্ত ছিলাম। কোন শতাব্দীতে আরপানেটের জন্ম হয়? বলো, আরপানেটের জন্ম হয় কোন শতাব্দীতে? 20 শতাব্দীতে। হ্যাঁ, ওকে। দেন আসো,
বর্তমান পৃথিবীর অধিকাংশ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ইউজ করে? ঠিক আছে, সবাই মাইক্রোসফট। হ্যাঁ, কোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে চলে? মাইক্রোসফটের উইন্ডোজ, তাই তো? মাইক্রোসফটের কোনটা? উইন্ডোজ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর জনককে? স্যার মুস্তাফিজুর রহমান সানি। উফ, খালি সত্যি কথা বের হয়ে যায়। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। ই লার্নিং এর বেলায় কোন অংশটি অনুপস্থিত? মানবিক দিকটি। কোনটা? মানবিক দিকটা অনুপস্থিত। চিনি কলের আখ চাষের সরবরাহের অনুমতিপত্রের নাম কি? পুরজি। মানে আখ যে লাগবে, আখ যে এখন দিতে হবে, এটার যেটা চুক্তিপত্র, সেটার নাম হচ্ছে পুরজি। আর এই জিনিসটা যখন অনলাইনে করা হয় তখন সেটার নাম হয়ে যায় হচ্ছে ই পুরজি। তখন এটার নাম কি হয়ে যায়? ই পুরজি নাম হয়ে যায়। ঠিক আছে, এটার নাম হয়ে যায় ই পুরজি। নেক্সট, ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করাকে কি বলে? ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করাকে কি বলে? অথবা ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি? ই কমার্স। কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সেও প্রসার হচ্ছে? বাংলাদেশে 2009-10 সাল থেকে ই কমার্সের প্রসারটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। কত সাল থেকে? 2009-10 সাল থেকে বাংলাদেশে এটার প্রচারটা শুরু হয়েছে। MS-DOS সফটওয়্যার সর্বপ্রথম কোন কোম্পানি ব্যবহার করে বলো? সর্বপ্রথম ব্যবহার করা হচ্ছে IBM কোম্পানি। IBM কোম্পানি মাইক্রো প্রসেসর তৈরি করে, ঠিক আছে? সেখান থেকেই এটা সর্বপ্রথম পরিচয় হয়। তারপরে আসো নেক্সট, প্লিজ নেক্সট। 140 অক্ষরের মধ্যে বার্তাকে কি বলা হয়? টুইট বলা হয়। কোনটির মাধ্যমে সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হয়? কোনটির মাধ্যমে সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হয়? ই গভর্নেন্সের মাধ্যমে। ঠিক আছে, WWW এর জনক হিসেবে পরিচিত আমি। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে। ঠিক আছে, কত সালে ইমেল সিস্টেম চালু হয়? 1971 সালে। এরা ভাই 1971 সালে জীবনে বহুত কিছু তৈরি হয়েছে, বুঝছো? খালি আমরাই হই নাই। সরি 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 সরি, ইমেইল 71 না, ইমেইল 72-এ। ইমেইল হচ্ছে 1972-এ। ইমেইল 1972-এ। ঠিক আছে, ওকে। তারপরে আসো, কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়? ভালোবাসাহীনকে। কয়টি অক্ষরের বার্তাকে টুইট বলে? বলবো না। 21 শতকের পৃথিবী কোন অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে? জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। ফেসবুক চালু হয় কত সালে? 2004 সালের 4/2/2004। দেন আসো, কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কি বলে? কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কি বলে? ই কমার্স। নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার? নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার? এই যে ব্যাংকিং সফটওয়্যার, এটা হচ্ছে বিশেষায়িত সফটওয়্যার। টুইট কি? 140 অক্ষরের মধ্যে বার্তাকে টুইট বলে। বর্তমান সরকার কত সালের ভিতর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন? আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা। এখন চলে কত সাল? 2024 শেষ, আর এই সরকার বলছে 2021 সালে কথা দিয়েছিল। কোন সরকার তা আমরা বলবো না, নাম বললে চাকরি থাকবে না। একটু ওয়েট, মারামারি করো না। হ্যাঁ, একটু ওয়েট, মারামারি করো না, আমি আসতেছি। এই যে দেখো, এই পার্টটা, এটা 9-10 হবে না, এটা 9-10 হবে না। তোমরা একটু বইয়ে আসো। হ্যাঁ, একটু বইয়ে আসো। বইয়ে এই জিনিসটা আছে, বইয়ে এই জিনিসটা আছে। কোথায় আছে জানি, ওয়েট, আমাকে একটু যাইতে দাও। হ্যাঁ, বইয়ে এই জিনিসটা আছে। এই যে ভাইয়া, এই যে ভাইয়া, সরি, এই যে দেখো, 2011-12 সালে থেকে বাংলাদেশেও আস্তে আস্তে ই কমার্সের প্রসার হচ্ছে।
কত সালে? 2011-12 সালে। 2011-12 সালে, এটার অ্যান্সার সি হবে। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, মাজহারুল ইসলাম সৈকত, কি করলা স্যার? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা মাত্র কোনটা পড়লাম? এটা পড়লাম, এরপরে এই যে থ্যাংক ইউ। কথা হচ্ছে থ্যাংক ইউ সো ভেরি মাচ। 2 ঘন্টা টাইম নিয়েছিলাম, 1 ঘন্টা 55 মিনিট মতো হয়েছে। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ। যারা ক্লাসে জয়েন করছিলা তার প্রায় 90% একদম একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানেই আসো। ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এখানেই আসো। তো হচ্ছে আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এই 15 আবার কি করছে? 15 কি ছিল? ওকে, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট। হ্যাঁ, একটা মিনিট একটু ওয়েট। আমি হচ্ছে ইমেইল সিস্টেমটা আমি একটু সার্চ ইন গুগল। ঠিক আছে, সার্চ ইন গুগল হোয়েন ইমেইল সিস্টেম started. হ্যাঁ, সার্চ দিছি 1971। ওকে, ঠিক আছে, সরি আমার ভুল হয়ে গেছে। ভুল স্বীকার করতে আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 1971 সালে, নো প্রবলেম। ওকে, 1971 সালে, ঠিক আছে। ওকে, এবার একটা কথা বলি। থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমাদেরকে এত সুন্দর করে ক্লাসটা দেখার জন্য। এই ক্লাসটা হচ্ছে পাবলিকেও যাবে ইউটিউবে। যারা পাবলিক থেকে দেখছেন, পেইড কোর্সের বাচ্চা ছাড়া, তাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছি আমার ক্লাসটা দেখার জন্য। তো হচ্ছে ক্লাসে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো অভিভাবক দেখে থাকেন, কোনো শিক্ষক দেখে থাকেন, তারা প্লিজ আপনারা হচ্ছে আমাদের প্রতি সহৃদয় হবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেগুলো অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা জিনিসটাকে শুধরে নিতে পারবো এবং সেটা আপনাদের দোয়া এবং আশীর্বাদ হিসেবে আমরা গ্রহণ করব। আর তোমরা যারা আসো, আজকে রাত 10টায় পরীক্ষা আছে, তো পরীক্ষাটা একটু দিয়ে দিও। আরে কোত্থেকে কে চলে এসেছে? তো হচ্ছে রাত 10টায় হচ্ছে তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষাটা দিও এবং এই পরীক্ষায় টপ যারা হবে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে। তো তোমরা হচ্ছে একটু করো, গিফটটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে এখন একটু বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না, তাইলে হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচার চ্যাপ্টার 2 নিয়ে। তাইলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।